ড্যামেজ আবহাওয়ায় খুব দ্রুত গতিতে হিপারসালফের পেশেন্টরা সুস্থ হয়, অথচ হিপারসালফ শীতকাতর। সে শীতকালে যেমনটা খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, কিন্তু বর্ষাকালের এই স্যাঁতসেঁতে আবহাওয়ায়, ভিজা আবহাওয়ায় সে খুব দ্রুত সুস্থ হয়। এটি একটি পিকুলিয়ার লক্ষণ। আর আমাদের স্যার যেটা বলছিলেন টাইলারের বইয়ে, যেটি যে গ্যাস্ট্রিক আলসার না গ্যাস্ট্রিক কার্সিনোমা, এটি স্যার গ্যাস্ট্রিক আলসার। তো খুব পছন্দের খাবারের মধ্যে আচার কিংবা টক কিংবা ভিনিগার এবং মরিচ, মরিচের ঝাল খুব পছন্দ করে, সাংঘাতিক মরিচের ঝাল পছন্দ করে, মানে সর্বোচ্চ ঝাল খেতে পারে। হিপারের পেশেন্টদের, বিশেষ করে মহিলা পেশেন্টদের সাদা স্রাবে এতটা বিশ্রী দুর্গন্ধ থাকে যে একজন সাদা স্রাবের মহিলা পেশেন্ট যদি আপনার চেম্বারে ঢুকে, আপনার যদি হিপার সম্পর্কে ধারণা থাকে, আপনি বলতে পারবেন যে আমার ঘরে এই পেশেন্টটি হিপারের পেশেন্ট। যেমনটা সাইলেসিয়ার পায়ের ঘামে এতটা গন্ধ যে পাশ দিয়ে যদি সাইলেসিয়ার পেশেন্ট হেঁটে যায়, একজন মনীষী বলছেন যে তবে একজন অভিজ্ঞ ডাক্তার বলে দেবে যে সাইলেসিয়ার পায়ের ঘামের গন্ধের পেশেন্ট আমার পাশ দিয়ে হেঁটে গেল। ঠিক অনুরূপ একজন অভিজ্ঞ ডাক্তার, তার ঘরে যদি কোনো মহিলা পেশেন্ট আসে, সাদা স্রাবে তার এতটা গন্ধ যে ঘরে ঢুকলেই বলে দিতে পারবে যে হ্যাঁ, আমার এই মহিলা পেশেন্টের সাদা স্রাবের গন্ধ এটি। অর্থাৎ সাদা স্রাবের গন্ধ যেমন হিপারের, ঠিক অনুরূপ সাইলেসিয়ার পায়ের ঘামের গন্ধ। অর্থাৎ দুজনের দুটো ঘামে গন্ধ। আমি যেমন সরিনাম পড়ার দিন বলছিলাম যে সরিনামের যে বায়ু নিঃসরণ হয়, আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় বলি পাদ দেয়া, এই বায়ু নিঃসরণ বা পাদে এত দুর্গন্ধ যে একজন অভিজ্ঞ ডাক্তার যদি তার ঘরে একজন সরিনামের রোগী একটা বায়ু নিঃসরণ করে, তো কেস টেকিং ছাড়াই তার ওষুধ সে বলতে পারবে। এবং আমি আমার এই ডাক্তারি জীবনে আমি বহু পেশেন্টের, খালি আমার ঘরে একটা বায়ু নিঃসরণ করেছে, আমি কনফার্ম হয়েছি এই সরিনাম, আমি সরিনাম দিয়ে রেজাল্ট এনেছি। এটি হচ্ছে দর্শন এবং অভিজ্ঞানের ব্যাপার। একজন চিকিৎসকের দর্শন এবং অভিজ্ঞানটা যখন ওই জায়গায় গিয়ে ঠেকবে, তখন এইরকম জিনিসগুলো তরুণ বন্ধুরাও একসময় রপ্ত করতে পারবেন। স্যার যেটা বলছিলেন উপাদানের কথা, হ্যাঁ, উপাদানটা হচ্ছে যে ঝিনুকের গুঁড়া আর সালফারের গুঁড়া সমান পরিমাণ একসাথে করে, যেটা স্যার বলছিলেন তাপ দিয়ে তৈরি করে, যাই হোক, তৈরির পদ্ধতিতে আমি না গেলাম। সম পরিমাণ অর্থাৎ সমান পরিমাণ ঝিনুকের গুঁড়া আর সালফারের গুঁড়া একসাথে মিললে হয় হিপার সালফ। আমরা জানি যে সালফার সর্বোচ্চ নাকি সরি হিপার সালফার সর্বোচ্চ শীতকাতর। এই হিপার সালফ এতটাই শীতকাতর যে শীতের দিনে যদি তার শরীরের সামান্যতম অংশ একটু বাইরে থাকে, তাহলে তার শ্বাসকষ্ট কিংবা কাশি শুরু হয়ে যায়। যে কারণে হিপারের রুগীরা ঘরের দরজা, ভেন্টিলেশনের ফুটা, দরজার নিচের কোনো ফুটা থাকলো তেনা বা ন্যাকড়া বা কাগজ দিয়ে বন্ধ রাখে, যে ওইখান দিয়ে যেন এক চিমটি বাতাসও না আসে, মানে এমন ভাবে বন্ধ করে যেন মানে আপাকে ওই অক্সিজেনের অভাবে মারা যায় এরকম। একেবারে সমস্ত শরীরটাকে সুন্দর করে কাভারিং করবে। কোথাও যদি তার একটা হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল একটু বেরিয়ে বাতাস লাগে, তাহলে তার কাশি শুরু হয়ে যায়, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এতটা শীতকাতর। আর ঘাম দিন এবং রাত সমানেই, তবে রাত্রে অপেক্ষাকৃত বেশি ঘামে কোনো রোগের সাথে। আমি স্যার আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ হিপারের অনেক 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 তথ্য আছে, বলতে থাকলে রাত যাবে। আমি চাই, আমাদের আরো অনেক সিনিয়র শিক্ষক আছে, আমি আমাদের রাতুল মাহমুদ স্যারকে বোধহয় দেখতে পাচ্ছি, তো আমি রিকোয়েস্ট করব আপনারা যে কেউ আলোচনায় আসুন। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এর ডাক্তার নেয়াস বলছে যে তিনটা বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল রাখি, তাহলে হিপার সালফকে আমরা সহজেই বুঝতে পারবো। সাংঘাতিক স্পর্শকাতর, যেমন তার মনটা স্পর্শকাতর। আপনি সামান্য তাকে আঘাত দিয়েছেন তো তার হাতে মাইর খাবেন, মাথা মুথা ফাটিয়ে একাকার করে দেবে। আবার তার শরীরের কোনো জায়গার ব্যথা এতটাই স্পর্শকাতর যে আপনি হাত ঠেকাতে পারবেন না, সাংঘাতিক ব্যথা। শুধু তাই নয়, তার ব্যথার জায়গায় যদি বাতাস, ফ্যানের বাতাস, পাখার বাতাসটাও লাগে, তাহলেও সে মানে ভীষণ কাতর হয়ে পড়ে। আমি এরকম একটা পেশেন্ট দেখছিলাম, তার পায়ের একটা জায়গায় ব্যথা, বাতাসটা পর্যন্ত লাগতে দেয় না, ঢেকে রাখে। বাতাস লাগলো নাকি ব্যথা করে, এত স্পর্শকাতর। এবং এর ব্যথা এত স্পর্শকাতর যে সামান্য ব্যথা তো তারা অজ্ঞান হয়ে যায়। তো এগুলো কিছু পিকুলিয়ার লক্ষণ আছে। তো সবাইকে ধন্যবাদ, আপনারা আলোচনায় আসুন। আসলে হিপাসাল আমার পড়া নাই, আর হিপাসাল বলতে লাগলে হিপাসাল বড় ওষুধ, তো শেষ হবে না। তো আমি অন্য আমার গুণী শিক্ষক, শ্রদ্ধা শিক্ষকদের আলোচনা থেকে কিছু শুনতে চাই। আর বড় কথা হলো, আমি আসলে
আমার অমরনাথ স্যারের কাছে কৃতজ্ঞ। আমি আজকেও এর কাছে বলছিলাম, ওই যে আমাদের সাগরের কাছে, যে এই মানুষটি হেপাসাল মূলত শরিক শরিকটা মেন সিমটম শরিক, কিন্তু তার মধ্যে সিফিলিটিক স্যার সুন্দর করে বললেন কোথায় শরিক হচ্ছে, যেখানে সাপ্রেশন গুলো রয়েছে সালফারের মতন, সেই জায়গাটা সাপ্রেশনটা রয়েছে এবং সালফারের মতনই সে অ্যারাইজ করতে পারছে। আবার সিফিলিটিক যে ব্যাপারগুলো সেগুলো সুন্দর করে বললেন যে সে কত হিংস্র হয়ে যায়, সে কত অ্যাবিউসিভ হয়ে যায়, সে কত আগুন ধরিয়ে দিতে চায়। তেমনি তার মধ্যে সাইকোটিকও ম্যানিফেস্টেশন রয়েছে, সেটার জন্য সে তার যে হাইপোকন্ডিকাল কন্ডিশন গুলো এবং তার যে স্যাডনেস, তার ডিপ্রেশন, সেটাও কিন্তু সাইকোটিক মায়াজামকেও কভার করে। এবং এখানে যেটা বলার যে তার যে ফোবিয়াগুলো, তার বিভিন্ন যে ফোবিয়াগুলো আছে, সে ল্যাকেসিসের মতন ল্যাকেসিসের পার্টিকুলার অঙ্গগুলোর মধ্যে তার হাইপার সেন্সিটিভিটি গুলো থাকে। আমরা জানি যে ল্যাকেসিস তার গলাতে, তার বুকে এবং কোমরে, এই তিন জায়গায় তার সেন্সিটিভিটি গুলো থাকে। সে চায় না যে এই কাভারিং গুলো থাকুক, এবং আমরা সবাই জানি। তেমনি এই হেপাস সালফেরও এই হাইপার সেন্সিটিভিটি, মানে তার যে টাইটনেসটা পছন্দ করে না, যেমন একদিকে একদিকে রয়েছে, তেমনি তেমনি সে আবার 11 ফোবিয়াও রয়েছে, অর্থাৎ খোলা বিস্তর এলাকাতে সে যে একটা ভয়, সেই 11 ফোবিয়ার ব্যাপারটা ওগুলো তার মধ্যে রয়েছে। এবং স্যার সুন্দরভাবে বললেন যে আগুন ধরিয়ে দেওয়ার ব্যাপারটা, যে ডিস্ট্রাকটিভ মাইন্ডেডটা, এবং সুন্দরভাবে খবরের কাগজের কথা দিয়েও উনি বললেন। এবং সেই ক্ষেত্রে তার যে মেন্টাল এনজাইটি, তার যে টেনশন, এটা সে আগুন ধরিয়ে দিয়ে সে শান্তি পায় এবং তার কষ্টটা সে চলে যায়, সেই জায়গাটাতেও রয়েছে। এবং আমাদের ডেস্কটপ গাইড সিমটমে রজার মরিসন সাহেব একটা কথা বলছেন যে তারা তাদের সুখ, তাদের ভালোবাসা করছে কারোর সাথে, কোন একটা মেয়েকে, কিন্তু যদি সে ভাবে যে আমি এই ভালোবাসা করার মেয়েটা থেকেও আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যেখানে আমি খুব সম্পত্তি ওয়েলদি হব, সেই জায়গাটাও, সেই ভালোবাসাকে ছেড়ে দিয়েও কিন্তু সে আসতে চায়। আবার এই হেপাস সালফের, আমরা যেমন সালফারের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা স্যার সুন্দরভাবে বলেছেন যে সালফারের কম্বিনেশন এবং ক্যালকেরিয়ার কম্বিনেশন রয়েছে। তো সালফার যেমন স্যার সুন্দর করেই বললেন যে ফ্যামিলির মানুষদের, বাচ্চাদের সে ভালোবাসে, তাদের নিজে না খেয়ে অন্যদের খাওয়াচ্ছে, এই জায়গাটা। তেমনি ঠিক উল্টো যে ব্যাপারটা হেপাস সালফের এখানে প্রুভিং সিমটমটা কিন্তু সেখানটায় এসেছে। আরেকটা কথা বলবো যে খাওয়া দাওয়া নিয়ে, সেই খাওয়া দাওয়া নিয়ে বলার আগে আমি আরেকটু মোডালিটি দিয়ে বলি। স্যার সুন্দরই বলেছেন যে এদের ওই এপিসের মতন যে স্টিঙ্গিং ফিলিং, সেটাও কিন্তু রয়েছে। মানে অ্যাসিড নাইট্রিকের মতন যে খোঁচা মারা ব্যথা, তেমনি অধিকাংশ ব্যথাতে তাদের একটা স্টিঙ্গিং ফিলিং, স্টিঙ্গিং অ্যান্ড মানে গোজ ফোটার মতন এবং একটা হুল ফোটার মতন ব্যথা, সেটাও রয়েছে। একটা কথা বলছি যে আমরা যখন জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে আমরা যে মিস ইউজ করি, যেটা অমরনাথ স্যার প্রথমেই আরম্ভ সূচনাতেই বলেছেন যে আমরা বহু ক্ষেত্রে তো এরকম সাপ্রেশন করছি। তো জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে রিপিটেডলি আমরা মাক্সল দিই, কোনো কথা শুনি না। বাদিকের মাক্স বিন আয়োড, ডান দিকের মাক্স পোটো আয়োড আর মাক্সল দেওয়ার চেষ্টা করি। জিঞ্জিভাইটিসের যেখানটাতে সাইড ইফেক্ট গুলো মানে কাটানোর জন্য এরকম কোয়াক অনেকেই দেন, কোয়াক বলবো না, অনেকে এরকম ব্যবহার করেন না বুঝে শুনে। সেক্ষেত্রে আমরা অ্যাসিড নাইট্রিক দিয়ে, মাক্সলকে দেওয়া হচ্ছে, তারপরে অ্যাসিড নাইট্রিক দিয়ে বেরিয়ে আসছি। তেমনি এই একটা ভালো ওষুধ যেটাকে মাক্সল বারবার এরকম ভাবে ইউজ করা হচ্ছে, তারপরেও কিন্তু এই হেপাস সালফ প্রয়োগ করলে তার এই ব্যাড ইফেক্ট গুলো কাটানো, কিংবা স্যার তো বললেন যে ইন্টারমিটেন্ট ফিভারে কুইনাইন সাপ্রেশনের ক্ষেত্রেও হেপাস সালফ লাগবে। কিন্তু যে সিমটম গুলো টোটালিটি করেই বলেছেন, নতুন করে কিছু বলার নেই। তবে ডিসলাইক, এদের যে ডিসলাইক গুলো, এরা যেমন গোলমরিচ খেতে ভালোবাসে, ঝাল জাতীয় পদার্থ খেতে ভালোবাসে, মানে এবং সিজনাল ফুড
যেটা শুকিয়ে রাখা হয়, ফুলকপি বাঁধাকপি সিজনে সিজনে, সেইগুলো যেমন খেতে ভালোবাসে, তেমনি তারা একটা ডিসলাইক আছে, পিকুলিয়ার ডিসলাইক। সেটা হলো যে তারা যে নাউরিশমেন্ট মানে খুব পুষ্টিদায়ক যে খাবার, সেই খাবারগুলো, আমি এটা এই জন্যই বললাম যে ক্যালকেরিয়া কার্ভের যেহেতু মানে ক্যালকেরিয়া কার্ভের ইনার সেল দিয়ে মানে মানে শামুকের যে খোলকের সাদা অংশ দিয়ে তার সাথে যে ফ্লেয়ার অফ সালফার যে তৈরি করা, কিন্তু এখানে প্রুভিং করার সময় দেখা গেল যে তার ডিসলাইক চলে আসলো কিসে, সেই ক্যালকেরিয়া কার্ভে ডিসলাইক মানে আসছে না ক্যালকেরিয়া কার্ভ, এখানে সে ডিসলাইক করছে যে সমস্ত খোলক জাতীয় পদার্থ, সেই খোলক আছে যেমন যেমন কাঁকড়া, যেমন চিংড়ি, ঝিনুক, শামুক, এইগুলো যেমন সে ডিসলাইক করে, তেমনি সে কিন্তু তার আরো পাঞ্জেন্ট, কথাটা আমরা বারবার বলছি যে মশলা দেয়া খাবার নাক্সের মতন খেতে ভালোবাসে, কিন্তু আবার তার ডিসলাইকেও কিন্তু গার্লিক রয়েছে, তার যে মশলা দেয়া রসুন, এইগুলো কিন্তু খেতে চায় না সে। স্যালমন, রসুন, কিংবা সে বিশেষ করে যে লিভার, লিভার আমরা যে বলছি যে লিভার মানে আমরা যে মেটেটা, আমরা যে খাসি বা মুরগির যে মেটে খাই, এই জায়গাগুলো কিন্তু তার ডিসলাইক আছে। এবং আমরা দেখছি অ্যাসিড নাইট্রিকের মতন, এখানে অ্যাসিড নাইট্রিকের ভীষণ চর্বি খেতে ভালোবাসে, কিন্তু তার পেটের খারাপের জন্য সে মাংসের চর্বিটা বাদ দিয়ে মাংসটা খায়। এই জায়গাটা বলা হয়েছে তার পেটের প্রবলেমের গন্ডগোল, সেই জন্য সে মাংসের চর্বিটা বাদ দিয়ে মাংসটা খায়, কিন্তু তার লাইকটা আছে কিন্তু ফ্যাটে। এখানেও দেখা যাচ্ছে যে এদের কিন্তু যে ফ্যাটের ফ্যাটের কিন্তু এদের এদের সহ্য হয় না, ইনটলারেন্স রয়েছে হেপাসালফের, সেই জায়গাটাও কিন্তু আমরা কখনো কখনো এই জায়গাগুলোর কথা ভাবি। তো এছাড়া মোটামুটি আরো অনেকে এখানে আছেন, স্যারেরা আছেন, এবং সেখানে বলা হচ্ছে যে যেখানে মোডালিটিটা যেখানে তেমন কিছু পাচ্ছি না, সেখানে স্যার যথেষ্ট রকম ভালোভাবে বলেছেন। এবং দেখা যাচ্ছে যে ওই একটা কথা যে বেসিক ইনস্টিংটা যে টাচ করতে দিচ্ছে না, তাই যেখানে যে জায়গায় ব্যথা সেই দিকে চাপ দিয়ে শুলে তার বেড়ে যাওয়া, এটা স্বাভাবিক ব্যাপার একদম। এবং আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা মেডোরিনামকে আমরা অ্যান্টি সাইকোটিক মেডিসিন বলি, কিন্তু মেডোরিনাম যেমন বেরিয়ে এসেছে একটা জায়গায় যে শীতকালে সাইকোটিক মেডিসিন গুলো সবই তারা বর্ষাকালের দিকে বাড়ে, মেডোরিনাম কিন্তু প্রায় শুধু বাতের ব্যথা বাদ দিয়ে আর সব প্রবলেম গুলোই কিন্তু বর্ষাকালে কমে। আর এটাও দেখুন এই যে সাইকোটিকের হেপাসালফের যে সাইকোটিক লক্ষণ, যে ড্যাম্প ওয়েদারে কিন্তু তারা রিলিফ পাচ্ছে, ড্যাম্প ওয়েদারে তাহলে সাইকোটিকের আর একটা সিমটম এখানে হেপাসালফের মধ্যে, যে ড্যাম্প ওয়েদারে, বিশেষ করে কোল্ড ড্যাম্প ওয়েদারে, আমরা ডালকামারার সাথে যদি গুলিয়ে না ফেলি, কোল্ড ড্যাম্প রেনি ওয়েদার, কিন্তু এখানে ড্যাম্প ওয়েদারে কিন্তু তার একটা রিলিফ, এই জায়গাটা কিন্তু কস্টিকাম বা মেডোরিনামের সাথে আমরা এখানে কিন্তু তুলনা করতে পারি। আর একটা জায়গার কথা বলি যে হেপাসালফের একটা খুব ভালো জায়গা আছে, যে জায়গাটাতে হেপাসালফ খুব কাজ করে, সেটা হচ্ছে ব্রিজ অফ নোজ, অর্থাৎ নাকের উপরে যে বড় পার্টিশনটা, মানে আমরা বর্ডার যেটা বলি নাকের উপরে, এই বর্ডারটা যেখানে ক্যালিভারের সাথে খুব কিন্তু সিমিলারিটি আছে, ওই রকম যদি পজিশন দেখে দেখতে চাই, আমি চাই না যে একটা সিমটম দেখে আমি হেপাসালফকে দেব, কিন্তু কখনো কখনো সিমটম সমষ্টি একটা টোটাল কেস্টিকিনের দিকে নিয়ে যায়। তো সেখানে যে জিনিসগুলো বেশি দরকার, তার মেন্টাল সিমটম গুলো স্যার সুন্দর করে বলেছেন, এ থেকে মনে হয় আর কিছু কেউ খুব এত ভালো বলেছেন যে কিছু আর নতুন করে কিছু বোধহয় বলার নেই। আমি অনেকক্ষণ বলে ফেললাম অনেক কিছু, আমি বলে আমি বিদায় নিচ্ছি। আমি আরো স্যারদের কাছে শুনবো, এখানে খুব বড় বড় স্যার আছেন আমি জানি। ধন্যবাদ স্যার। স্যার দীপেন পাল স্যার একটা কোশ্চেন করেছেন, সেটার উত্তর আমরা কুণাল স্যার কাছ থেকে নিব। তার আগে কুণাল স্যার নিজেই দুটো কোশ্চেন করেছেন। একটা কোশ্চেন ছিল যে অ্যালানের মেটামেডির মধ্যে লেখা আছে যে হেপার সালফার রোগীরা স্লো রিয়াক্ট করে, আবার আমরা জানি হেপার সালফার রোগীরা হ্যাস্টি হয়। তো এই দুটোর ব্যাপারটা কি, মানে অ্যালান কি বলতে চাইছেন স্লো কথাটার দ্বারা? এটা কুণাল স্যারের কোশ্চেন ছিল। স্যার যারা আছেন, আশরাফুল হক স্যার আছেন, অমর স্যার আছেন, আপনারা যদি উত্তরটা দিতেন। হ্যালো স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? কুণাল স্যার একটা প্রশ্ন করেছেন যে অ্যালেনের মধ্যে একটা কথা আছে যে হেপার সালফার রোগীরা
ওর রিয়াকশনটা স্লো হয় ওদের। আবার এদিকে আমরা জানি হিপারসালফ অনেক ক্ষিপ্ত গতিতে সব কাজ কারবার করে আর কি, হ্যাস্টি হয়। তো এই অ্যালেনের কথাটা যে স্লো রিয়াকশন করে, এই কথাটার মানেটা কি? কুনাল স্যার এই কোশ্চেনটা ছিল, কুনাল স্যারের। তো এই কোশ্চেনটার মানেটা কি স্যার, আপনারা যদি কেউ বলতেন, যে স্যার জানবেন ওরা একটু বলেন স্যার। আমার মনে হয় আমার মনে হয় এখানে যে হ্যাস্টিনেস, এই হ্যাস্টিনেসটা, তার কথা বলতে হ্যাস্টিনেস, তার খেতে হ্যাস্টিনেস মাকসালের মতন, এটা তার মেন্টাল লেভেলে। এবং এখানে আমি একটা কথা বলি, আমি অনেকবার ঠকে গেছি, আমি নাম বলবো না, এমন ওয়েস্ট বেঙ্গলের এমন বড় বড় ডাক্তারের সাথে আমি মিশি, এখানে এই অ্যাপে বলা যাবে না। তো সেখানে আমি কেস টেকিং করার পরে স্যারকে দিলাম, স্যার আমাকে বললে, এই সুনির্মল তুই এখানে নেট্রামিউ দিলি, হ্যাঁ, এই তো হেপার সালফের পেশেন্ট। তখন উনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এখানে আমার যেটা মনে হচ্ছে যে এই যে হেপার সালফের ভালনারেবল ব্যাপারটা আছে, একটা মানুষ কি কখনো আপনারা বলুন জন্মগ্রহণ করার পরে এইরকম জায়গায় আসে, যদি যে জায়গায় হেপার সালফের ম্যাক্সিমাম যে সিপিলিটিক মাইজমটা তৈরি হচ্ছে, এখানে বেশি ভাবে দেখতে পাচ্ছি আমরা, কখনো কোনো মানুষ মার পেটের থেকে জন্মগ্রহণ করার পরে এই জায়গাটা আসতে পারে? সেখানে তার তৈরি হবার জন্য জেনেটিক, যতই তার জেনেটিক এই জায়গাটা প্রিডিসপোজিশনটা থাকুক, তার মধ্যে একটা ভালনারেবল আছে। সেই ভালনারেবলে সে কিন্তু ওই একটু আগে বললাম যে ভালনারেবলের জন্য একটা প্রেম করছে একটা মেয়ের সাথে, তাকে ছেড়ে দিয়ে তার সম্পত্তির লোভে সে কিন্তু সেই মেয়েটাকে অ্যাভয়েড করে বিয়ে করছে। এখানের মধ্যে একটা ভালনারেবল কাজ করে, সেটা আমাদের খুঁজতে হবে হেপার সালফের কোন ভালনারেবলটা। সেই জন্য তার মধ্যে একটা হাস্টিনেস, যেখানে আমরা নেট্রামিউকে দেখেছি যে তার যে ভালনারেবিলিটা কোথায়, সে একটা আক্রমণ হয়েছে, সে যেন ফ্যামিলির অন্য মানুষগুলো তার যেন এই আক্রান্ত না হয়, এবং নেট্রামিউর মধ্যে একটা ছোট রেঞ্জ চাই বন্ধুর, এবং এই সমবেদনা সম্পন্ন। ধরুন আমি উদাহরণ দিয়ে বলি, ডিভোর্স হয়ে গেছে একজন ভদ্রমহিলা, ডিভোর্স না হলেও তার স্বামী পরকিয়া, তাকে সে বাপের বাড়ি চলে এসেছে, কিন্তু এইরকম যদি কখনো কোনো নেট্রামি পেশেন্ট পায়, তা সেমনি নেট্রামি পেশেন্ট এমনি ছোট রেঞ্জের মধ্যে থাকে, বন্ধু করতে চায় না, তার সঙ্গে বিরাট বন্ধু হয়। হেপার সালফের এই সিপিলিটিক মায়োজমটা শুধু যে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, সাপ্রেশন অফ কুইনাইন, এই জায়গাটাতে থেকে তার এই যে ডেভেলপমেন্টের থেকেও একটা মেন্টাল সাপ্রেশন আছে, যে সোরা থেকে যে সিপিলিটিকের জায়গায়, সেই জায়গাটাতে তার হ্যাস্টিনেস। আর সোলোনেসটা কোথায়? আমার যেটা মনে হয়, আমি এই জায়গাটা আমি স্যারদের কাছে শুনবো, ফিজিক্যাল লেভেলে কিছু কিছু ফিজিক্যাল লেভেল গুলো তার সোলোনেস আছে। এই জায়গাটা হচ্ছে আমার যেটা মনে হয় যে এই সোলোনেসটা বোধহয় ফিজিক্যাল লেভেলে। থ্যাংক ইউ। আমি আরো শুনছি আপনাদের কাছ থেকে, এর উত্তরটা কি আমিও চাই। বাবু প্রশ্নটা আরেকটা আরো একবার আরেকটা হোক, প্রশ্ন বাবু। প্রশ্নটা আরো একবার হোক। হ্যাঁ স্যার কুনাল স্যার আপনি করেন স্যার, আমি ভালো বলতে পারবো না স্যার, প্রশ্নটা আপনি আরো করে নেন। স্যার আমি ওই অ্যালেন স্কিনোটা দেখেছি, যেটা কনস্টিটিউশন বলছে স্লো টু অ্যাক্ট, হিপার সালফার টর্পিড লিম্ফ্যাটিক কনস্টিটিউশন, তারপর একটা লাইন বলছেন স্লো টু অ্যাক্ট। অথচ আমরা জানি হিপার সালফার খুব হ্যাস্টি, হারিড কথা বলায়, মানে খুব তাড়াতাড়ি করে। তো এই স্লো টু অ্যাক্ট যেটা কথাটা, এই স্লো টু অ্যাক্ট কথাটা কোথায় প্রযোজ্য? আমি উত্তর দিয়েছিলাম, সেটাও সুনির্মল স্যার সাপোর্টই করলেন, মানে আমার ভাবনাটাকে। এবার আমি ঠিক নাকি সেটাই আপনার কাছ থেকে জানতে চাইছি, যে স্লো টু অ্যাক্ট কথাটা কি ফিজিক্যাল লেভেলে, যে ওই ইনজুরি হলে সেটা হিল হতে দেরি হয়, এই ব্যাপারটা বলতে চেয়েছেন, নাকি টর্পিড কনস্টিটিউশন যেখানে বলছে থলথলে স্লো টু অ্যাক্ট, সেই ব্যাপারটা? এই ব্যাপারটা কি, মানে এই স্লো টু অ্যাক্ট বলতে কি বোঝাতে চেয়েছে, এটাই প্রশ্ন ছিল। স্যারের সাথে আমি বলছি যে আমরা যখন ক্যালকিরিয়া কার্ভের যে দেখি স্লো অ্যাক্ট, মানে আপনি মনে হয় এই জায়গাটা থেকে একটু বলতে চেষ্টা করছেন, আমারও মাইন্ডে আসছে যে ক্যালকিরিয়া কার্ভের ছোট বাচ্চা, তার তো বোর্ডে কাজ করছিল, কাজ মানে স্কুলে গিয়েছিল, স্যাররা পড়িয়ে যাচ্ছেন, কিন্তু বোর্ডে এই যে শব্দগুলো স্লো ইন অ্যাকশনের জন্য ব্রেনের, সে ঠিক মতো ধরতে পারছে না, আর সেটাকে কে স্যারকেও বলতে পারছে না, বাড়িতে এসে বাবাকেও বলতে পারছে না, প্রাইভেট টিউটারকেও বলতে পারছে না, অলওয়েজ সে স্লো, এবং লাস্ট রাত জেগে জেগে সেই করা সেলফ সলভ করার চেষ্টা করছে, কিন্তু সলভ হচ্ছে না, লাস্টে সেখান থেকে নানা রকম প্রবলেমের সৃষ্টি হচ্ছে। এই জায়গাটা কি ক্যালকিরিয়া কার্ভের প্রুভিং, মানে ক্যালকিরিয়ার কম্পোজিশন রয়েছে বলে এই জায়গাটায় আমার যেটা মনে হয়েছে মেন্টালি, যেটা স্যারা বলবে, আমি আবার রিপিট করছি যে আপনার সাথে মত, যে মেন্টালি সে হেস্টিনেস, ফিজিক্যালি সে সোলোনেস। স্যারা বলুন, আমি আর নষ্ট করাবো না সময়।
হ্যাঁ স্যার, আমি বলবো। স্যার স্যার বলুন আপনার স্যার। কথা শোনার জন্যই অপেক্ষা করছি। হুম। আমরা জানি যে হিপারের মানুষেরা দ্রুত কথা বলে, দ্রুত কাজ করে, দ্রুত খায়, মানে তার সবকিছুতেই খুব তাড়াহুড়া। কিন্তু সিফিলিটিক টেন্ডেন্সি এর মধ্যে থাকার কারণে একজন মনীষী তার বইয়ে উল্লেখ করছে, টাইমটা একেবারে ফিক্সড করে উল্লেখ করছে। কোনো কিছু তার বুঝতে, তাকে কিছু বললে সেই বিষয়টা তার বুঝতে এবং বুঝে উত্তর দিতে বা কাজ করতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। এই জায়গাটা তার একটা স্লোনেস আছে। সিফিলিটিক টেন্ডেন্সির কারণে তার বুঝতে এবং বুঝাই তার উত্তর দিতে 3 মিনিট 4 মিনিট সময় লাগে, এবং টাইম উল্লেখ করা আছে। এটা সম্ভবত সৈয়দ সিদ্দিক স্যারের বইয়ে, আমরা হিপারসালফ 122 পৃষ্ঠার দিকে বোধহয়, আর মার্গারেট টাইলারের বই, যে বইয়ের উদ্ধৃতি স্যারে দিয়েছিলেন, সম্ভবত 494 পৃষ্ঠায় হিপারসালফ আছে। তো 494 পৃষ্ঠায় তথ্যটা নাই, থাকলে এটা 495 অথবা 96 পৃষ্ঠায়। আর যদি সৈয়দ সিদ্দিক স্যারের বই হয় তাহলে হয়তো 123-24 পৃষ্ঠায় এই এই উত্তরটা আছে। আর ফিজিক্যালি তার যে কোনো ক্ষত শুধু কেটে গেছে এই ক্ষতি না, অন্য ক্ষত একটু দ্রুত মানে শুকাতে সময় নাই। আর সম্ভবত এর গ্ল্যান্ড খুব ধীর গতিতে আরোগ্য হয়। আমার এই মুহূর্তে খুব ভালো হয়ে খেয়াল না থাকলেও ক্ষতের বিষয়টা খেয়াল আছে যে খুব মানে স্লো আরোগ্যের দিকে যায়। আর ওই তার মেন্টালির একটা জায়গায় খুব স্লো, সেটা হলো তাকে কিছু বললে সেটা বুঝতে, উত্তর দিতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। হয়তো আরেকদিন সময় পেলে আমি পৃষ্ঠা নাম্বার সহ কয় নাম্বার লাইনে আছে বলতে পারবো। আমার খেয়াল আছে সৈয়দ সিদ্দিক সাহেবের বই অথবা মার্গারেট টাইলার বইয়ে এই উত্তরটা আছে। আর বাকিটা দেখতে হবে, আসলে ওইভাবে তো প্রস্তুতি নাই, আর পড়াও হয়নি। পার্সাল কতদিন আগে পড়ছি মনেও নেই। স্যার তাহলে হ্যালো, কি এখানে একজনের প্রশ্ন হলো যে ক্যালকেরিয়া কার্ভ তো ফিজিক্যাল লেভেলেও স্লো আছে। এই প্রশ্নের উত্তরটা সম্ভবত আমাকেই দিতে হবে, কারণ যেহেতু আমি এইটা বললাম। বন্ধুদের বলছি যে ক্যালকেরিয়া কার্ভের যে ফিজিক্যাল সোলোনেসটা, সেটা কিন্তু মেন্টাল। তার বেসিক ইনস্টিংক্টটা কিন্তু মেন্টাল। যখন 5টা বাচ্চা, খুব ভালো করে একটু আস্তে করে ভালো করে শুনুন, যখন 5টা বাচ্চা, ছোট বাচ্চা এক জায়গায় বসে দাঁড়িয়ে খেলা করবে, ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা তার এই খেলার কৌশলটা ভালো করে রপ্ত করবে না, বলে বলবে এই তুই খেলতে আয়। মেয়েটাকে বলছে, ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা মেয়েটাকে বলছে এই তুই খেলতে আয়, না তোরা খেল না, আমি দেখি। এই জায়গায় তার ব্যারাইটা কার্ভের মতন এত ডালনেসটা নেই যে একেবারেই সে বুঝতে পারছে না তা নয়, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের এই ফিজিক্যাল লেভেলের এই সোলোনেসটা তার কিন্তু মেন্টাল লেভেল থেকেই তৈরি হচ্ছে। এবং সে খেলার কৌশল পেসটাকে বুঝতে চাচ্ছে না, এবং ভাবছে কি জানেন, ভাবছে এই সামান্য ব্যাপারটা বন্ধুদের বলবো, কি ভাববে, জাস্ট এই সাউন্ডটা কি ভাববে, না বলবো না। আর এইটাই হচ্ছে তার মারাত্মক ব্যাকগ্রাউন্ডের দিকে ঠেলে দিয়ে গেল। তার ফলে সে খেলতে চাইলো না। আর আপনারা জানেন, এই খেলতে না চাইলে কি হবে, যে পরিমাণ নিউট্রিশন তাকে দেওয়া হচ্ছে, তার যদি এই এটিপি থেকে এডিপি তে না নিয়ে যাওয়া যায়, তাহলে কি সে কি যে চেহারাটা তৈরি হচ্ছে, তার সেইটা তো এইভাবেই তার তৈরি হচ্ছে। কিন্তু বেসিক ইনস্টিংটা হচ্ছে তার মেন্টাল লেভেল থেকে তৈরি হয়েছিল। থ্যাংক ইউ, আমি হয়তো কিছু বোঝাতে পেরেছি। জি স্যার, শরীমুল স্যারকে ধন্যবাদ, আশরাফুল হক স্যারকে ধন্যবাদ। আশরাফুল স্যার একটা কথা বললেন যে আমরা শুনতে পেলাম যে স্যার বললেন যে আহ, বুঝতে, কোনো কথা বুঝতে সময় লাগে। আবার এদিকে আবার কথাবার্তা, কাজ, চাল চলন সেগুলো আবার দ্রুত করে। আবার এদিকে শারীরিক কিছু লক্ষণও স্লোনেস কাজ করে ওনার। অমরনাথ স্যার বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন ওই সময়। অমরনাথ স্যার কিছু সে বলবেন স্যার এই ব্যাপারে? হ্যাঁ, এই জায়গাটা খুব সমস্যার বিষয় নয় এটা। আসলে ব্যাপার হচ্ছে কি, যে সুরার তো দুটো রূপ আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ রূপ আছে, আর একটা হচ্ছে লেটেন্ট রূপ আছে। এখন অ্যাক্টিভ রূপের সঙ্গে যখন সোরার সঙ্গে যখন সিফিলিসটা মিশছে, যেখানে সেখানে সবগুলো এক্সট্রিম হয়ে যাবে। হাইপার সেন্সিটিভটাও এক্সট্রিম হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তারপর কিল ডিজায়ার, দুম করে সে ইম্পালসিভ হবে, দুম করে বিচার বিবেচনা না করে কাজ করবে, কোনো লক্ষ্যহীনভাবে কাজ করবে। এগুলো যে অ্যাক্টিভ সোরার সঙ্গে সিভিলিসের মিশ্রণ। কারণ ব্যাপার হচ্ছে যে সোরা ছাড়া কি, সোরাকে বাদ দিয়ে তো অন্য মাধ্যমগুলো একা একা ইন্ডিভিজুয়াল থাকতে পারে না।
এবার যখন সিফিলিসের সঙ্গে যখন লেটেন্ট সোরার সঙ্গে যখন সিফিলিসটা তখন মিশবে, যখন তখন সিফিলিসের প্রাধান্যটা বেশি হবে। সিফিলিসের প্রাধান্যটা যদি বেশি হয়, ও কোন লেভেলে আছে, মেন্টাল লেভেলে যদি ওইটা থাকে, মেন্টাল লেভেলে যদি থাকে, তাহলে কিন্তু তখন ওই ওই তার ডালনেস থাকবে, সে ওই বুঝতে দেরি করবে, এটা করবে। আর ফিজিক্যাল লেভেলে তো আছেই, ফিজিক্যাল লেভেলে যে একটা একটা মশা কামড়ালেও তার ঘা হয়, শুকোতে যায় না, এগুলো তো আছেই। মানে এই জন্য দেখা যায় কি, যে একই মেডিসিনের মধ্যে বিপরীত অবস্থান থাকে। আমি একটা অন্য উদাহরণ দিলে তাহলে বোঝা যাবে, ধরুন টিউবারকুলিনাম বা আমাদের কার্সিনোসিন, এই যে মেডিসিনগুলো, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, চূড়ান্ত ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছি, দারুণ প্রিকসিয়াস, প্রচন্ড ইন্টেলিজেন্ট তার বয়সের তুলনায়। এই যে প্রচন্ড ইন্টেলিজেন্ট, এই যে এক্সট্রিম ইন্টেলিজেন্ট, যেটা সিম্পল কিন্তু সোরার খেলা নয়। সোরার সঙ্গে সিপিলিস যখন মিলবে, সিপিলিস হচ্ছে এক্সট্রিমিস্ট, এক্সট্রিম জায়গায় নিয়ে যাবে, ওইটা হয়ে গেল। আবার যখন ইয়ে হবে, যখন ওই লেটেন্ট সোরার সঙ্গে যখন মিশবে, সেখানে কি হবে, সেখানে ডাল হবে, রিটার্ডেড হবে। এবার দেখুন টিউবারকুলিনাম, কার্সিনোসিনে দেখবেন এগুলো আছে, এগুলো মিথ্যে নয়। তাহলে এই যে জায়গাটা, যেমন আমরা ব্যারেটে কার্ভে যে ডালনেসটা প্রথম থেকেই ডালনেস, তাতে ইন্টেলিজেন্সের বাবা মা নেই, সেখানে প্রথম থেকেই ডালনেস, ওখানে সিপিডিটা একদম খুব ডমিনেন্ট পজিশনে আছে। কিন্তু যে মেডিসিনগুলোতে এইরকম দুটো পজিশন যখন থাকে, দুটো এরকম ভ্যারাইটিস থাকে, তখন কিন্তু এই বিপরীত ইয়েগুলো দেখা যায়। মানে এটা নিয়ে ভাববার কিছু নেই। হ্যাঁ, এবং এই প্রসঙ্গে আমি এই গল্প করতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো। একটা কেসি দাসের একটা কেসের কথা বলি, খুব মজার কেস। এগুলো খুব জানা খুব অত্যন্ত প্রয়োজন। তা একজন সুন্দরী মেয়ে এসছে, অসাধারণ সুন্দরী, খুব ধনী পরিবারের মেয়ে। তার বাঁ গালে ভেতরে ভেতরে একটা ইয়ে আর কি, ওই ফোড়া, ভেতরে ফোড়া হয়েছে। ফোড়াটা প্রথমে যেটা ছিল, ফোড়াটা ওই বিভিন্ন রকম চিকিৎসা করে, হোমিওপ্যাথি চিকিৎসা করে, সেটা কিন্তু ওই দরকচা মেরে গেছে, দরকচা মেরে গেছে। তা সেই বিভিন্ন রকম ওষুধ খেয়েছে, তো ওষুধে মা বাপ নেই। দরকচা মেরে যাওয়ার পর তারপর কি হয়েছে না, এখন অ্যালোপ্যাথি ডাক্তাররা অপারেট করতে বলেছে, কিন্তু ডাক্তাররা বলছে যে অপারেট করতে গেলে পরে আমরা ভেতর দিক থেকে ওইভাবে অপারেট করতে পারবো না, আমার একটা পয়সা আছে, আমাদের বাইরের দিক থেকে ওপেন করে ওখানে ঢুকতে হবে। এখন তখন এটা আজকের কথা না, বহু বছর আগের কথা বলছি আমি, নিয়ার অ্যাবাউট প্রায় 40 বছর, 35-40 বছর আগের কথা বলছি। তো তখন তাদের তাদের ফ্যামিলিতে হচ্ছে আপত্তি, ওই জায়গাটা যদি কেটে ঢুকে তাহলে তো ওখানে একটা দাগ হবে, দাগ হলে মেয়েটাকে বিয়ে দেবে কি করে, এটা বিরাট সমস্যা। তা এই পেশেন্টটা হচ্ছে বর্ধমান থেকে এসেছিল স্যারের কাছে, ওনার ছাত্র নিয়ে এসেছিল। তো এইবার হচ্ছে কি, হিস্ট্রিটা নিয়ে স্যার দেখছেন যে হিপার সালফার আর সালফার আছে। তা তখন এই দুটো একদম গায়ে গায়ে আসছে। তা তখন স্যার আমাদের জিজ্ঞেস করছেন, কি দিবি রে? আর আমরা তো ফাটাতে ব্যস্ত, মানে আমরা সেই হিপার সালফার সম্বন্ধে আমি একটা কথা বলি, সেই কিরম জিনিস, ফোড়া ফোটানোটা কেমন করে ফোড়া ফাটাই আমরা, না সেই কাগজের ঠোঙাকে হাতে করে মুড়ে নিয়ে ধপাস করে মারলে যেমন ফেটে যায়, ওরকম করে আমরা ফোড়া ফাটাতে পারি, এরকম গর্ব করে আমরা বলতাম। হোমিওপ্যাথটা পারে ওটা। এবার স্যারকে বললাম, স্যার ও তো স্যার ঠোঙা মতো ফাটিয়ে যাবে, আমি বলেই ফেলেছি। স্যার মুখে দিয়ে তাকে বলে, রে বেটা তুই যে ফাটাবি, তোর যে ওই মুখটা যেটা হবে, এই মুখটা যদি তোর বাজে দিক দিয়ে যদি হয়, ওখান থেকে ফেটে বেরোয়, তার দাগটা হবে না? এই দাগটা নেই সমস্যা, এইটাই তো মেয়েটা ভুগছে। তখন দেখলাম যে হ্যাঁ, কথাটা তো ঠিকই, কথাটা তো মিথ্যে বলছে না। তার সঙ্গে তার কিছু কিছু গাঁটে গাঁটে ব্যথাও ছিল, অল্প কিছু কিছু ব্যথাও তার ছিল, ওই বাঁ দিকেই ছিল। হ্যাঁ, স্যার তখন অনেক চিন্তা ভাবনা করে তারপর কি করলেন, ওনাকে বললেন, না রে আমি হিপার দেবো না রে, হিপারে ইয়ে বাস্ট করার ক্যাপাসিটিটা সালফারের থেকে হিপারের অনেক বেশি। তা ওই স্যার কি করলেন, ওকে ওই ইয়ে দিলেন, সালফার 0.1 দিলেন। 0.1 দিয়ে তিনি বললেন যে এটা 30 গ্লাস পরিবর্তন চামচ খেতে বলেন, বলে একদিন প্রতিদিন একদিন, একদিন খাবে, একদিন গ্যাপ দেবে, গ্যাপ দেওয়ার পর তারপরে আবার আমাকে ফোন করবেন, তারপরে আমি বলবো। তো আমরা ওটা নিয়ে খুব উৎকণ্ঠিত হয়ে হলো যে আহ, কয়েকদিন পরে খবর পাওয়া গেল যে ওটা একটু নরম হয়েছে। তো নরম হয়েছে যেই বলেছে, তখন স্যার বলছে নিয়ে আসো আমি দেখবো। নরম হয়েছে, স্যারেরও ভেতরে ভেতরে ভয় হচ্ছে যে ওটা যদি বাইরে দিয়ে কমে ওপেন হয়, ওই জন্য ডিপ অ্যাক্টিং ড্রাগ দিতে সাহস পাচ্ছেন না। তো আসার পর কি করলেন দেখলেন, ডেকে ডেকে কি করলেন, ওষুধ আর দিলেন না, দিয়ে বললেন যে 1 সপ্তাহ পরে আসতে।
আমরা ব্যাপারটা বুঝতে পারছি না যে কেন এরকম অপেক্ষা করতে হচ্ছে মানে। তো নরম হচ্ছে, এ তো ভালো কথা। তা তখন আমরা বুঝে গেছি ফেটে যাওয়ার ব্যাপারটা নিয়ে স্যার মারাত্মক ভয় পাচ্ছেন, যদি মানে ওটা ভেতরে না ফেটে যদি বাইরে গিয়ে ফাটে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু উনি যেটা দেখেছিলেন যে ভেতরের দিকে ওইটা বালজিংটা বেশি হয়েছে, মানে এই যে যেটা ফোড়া মতন হয়েছে না, ওর বালজিংটা ওই দিকে বেড়েছে। ওই দিকে বেড়েছে বলে উনি মোটামুটি নিশ্চিন্ত ছিলেন যে ভেতরেই ফাটবে। তো তবুও তিনি পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন কোনো অসুবিধা হলে পরে ইয়ে করবে। তারপরে সপ্তাহে যখন আসলো তখন দেখা যাচ্ছে কি ওটা ফাটেনি, শক্তটা নরম হয়েছে। নরম হওয়ার পর ওখানে একটা পার্পেল কালার এসছে। আর মেয়েটা কিছু খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলো, তখন মাকে জিজ্ঞেস করলো, স্যার কি গো মা, তুমি খুঁড়িয়ে ঢুকছে কেন? মা, ডাক্তারবাবু আমার ওই পায়ের ব্যথাটা বেড়েছে, হ্যাঁ, ঘুম থেকে উঠলে পরে আমার চলতে গেলে একটু অসুবিধা হয়। তা তাহলে ফোড়াটার কি খবর? ফোড়াটা এমনি খবর ভালো। বলছে ফোড়াটা ওই একটু নরম হয়েছে, এই পর্যন্ত স্যার ফাটেনি, কেঁদে ফেলেছে। যে এটা কি ফাটবে না? তখন বলছে, স্যার দাঁড়াও মা, কি কি করছো মা বলো। তারপর স্যার বলেন যে তুমি যে জল খাচ্ছ, তুমি চা খাচ্ছ, চা খাও, গরম দুধ খাও। হ্যাঁ খাই। বলে এই গরম চায়ে বা ইয়েতে একটু আরাম হচ্ছে। হুম, একটু আরাম হচ্ছে। তারপর পার্পেল কালার ওখানে হয়েছে, আর ওই যে ফার্স্ট মোশনে অ্যাগ্রাভেশন, এই তিনটেকে কম্বিনেশন করে স্যার রাস্টাক্স দিয়েছিলেন। রাস্টাক্স যেদিন দিলেন তার দুদিন পরেই ভেতরেই ফেটে গেল। ভেতরে ফেটে প্রচুর পুঁজ রক্ত বেরিয়ে গেলো, ঘুমন্ত অবস্থায় ফেটে গেছে। আর স্যার স্যার বলছে, স্যারের বক্তব্য হচ্ছে এখানে যদি জোরালো যদি ফাটানোর ওষুধ দেওয়া হয় তাহলে তো বাইরের দিক দিয়ে ওপেন হবে। হ্যাঁ, যেহেতু ভেতর দিকে বাল্জিংটা ভেতর দিকে যখন হয়ে গেছে তখন আর বাইরে ওপেন হবে না, কারণ বাইরের দিকটা তো অনেকটা শক্ত তুলনামূলকভাবে, ভেতর দিকটা তো ফাঁকা এলাকা। তবে এইটা স্যারের আর কি এক্সপিরিয়েন্স থেকে উনি এটা করেছেন। এইটা আমার একটা খুব মানে বিরাট অভিজ্ঞতা, যে হিপার কিন্তু দেবেন ঠিকই আছে, কিন্তু এরকম বেয়ারা জায়গা হলে কিন্তু হিপার দিতে গেলে একটু ভাববেন। যেমন ধরুন চোখের ভেতরে কানের ভেতরে যে বিরাট ফোড়া হয়েছে, কানের ভেতরে ধরুন কোন জায়গাটা হয়েছে আমি অ্যানাটমিক্যাল ভাবলেন না। আর ভেবে যে এখন যদি আপনি এরকম কাণ্ডটা করে ফেলেন, এখানে তো অ্যানাটমিক্যাল পোর্শন তো জানতে হবে, সেটা যদি করে ফেলেন তাহলে কিন্তু অনেক সময় বিপদ ঘটতে পারে। তো সেই জন্য মানে আর কি আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। সতর্ক হয়ে কাজ করতে হবে, শুধুমাত্র সিমটম মিলে গেল বলে আনন্দে দিয়ে দিলাম তা নয়, কোন জায়গায় ফাটাবো আর কোন জায়গায় ফাটাবো না সেটাও ভাবতে হবে। এমন কিছু জায়গা আছে যেখানে হিপার সালফার দিয়ে আমরা অ্যাবজর্ব করে দিতে পারি। এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এরকম কতগুলো অ্যাবজর্বের জায়গা আমাদের আছে তো, যেমন ধরুন কিছু আছে ডিপ সিটেড বয়েল আছে, যেটা মাসেলের মধ্যে যেমন হয়, কাপ মাসেলের মধ্যে হলো কি গ্লুটিয়াল মাসেলের মধ্যে হলো, এগুলো ক্ষেত্রে ক্যালকেরি একটা ভালো মেডিসিন। হ্যাঁ, হিপারের সমগোত্রীয় কাছাকাছি যাচ্ছে, যদি হিপারের প্রপার্টি তো ওর মধ্যে আছে। তো এইরকম ব্যাপারে সেখানে কিন্তু অ্যাবজর্ব করা হয়, সেখানে ফাটানো হয় না কিন্তু। এবার ফাটাবো, ফোড়া হলেই ফাটাতে হবে সব জায়গায়, এইরকম আইডিয়াটা কিন্তু আমাদের নেওয়া উচিত না। কিছু জায়গা আছে আমাদের ফাটানো চলবে না। হ্যাঁ, এই আমি যেমন বললাম যে ওই যে ডিপ মাসেলের মধ্যে যেগুলো হয়, এটা একটা আলাদা নাম আছে, নামটা আমি ঠিক মনে করতে পারছি না এখন। হুম। তারপরে ইয়ের মধ্যে হয়, তাহলে আমাদের তারপরে কোল্যাপসিস বলে কিনা ঠিক মনে করতে পারছি না এক্সাক্ট সোয়াস নামটা। অ্যাপসেস বলছেন, সোয়াস অ্যাপসেস। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ওইখানেও কিন্তু ফাটানো যাবে না, ফলে অ্যানাটমিটা একটু বুঝতে হবে রে বাবা। যেখানে সেখানে ফাটিয়ে দেবো ঠোঙা ফাটানোর মতন এরকম ধান্দা করলে হবে না। যদি ওখানে হিপার যদি এসেও যায় বা স্যালিসিয়া যদি এসেও যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে ওটাকে পাশ কাটিয়ে কাছাকাছি সিমিলার কি ওষুধ আছে সেটা দিতে হবে। আর যদি আমি বুঝতে পারি যে এটা বসিয়ে দিয়ে এই জায়গাটা বসিয়ে দেওয়াটা বেটার, আমাকে তাহলে ওই হায়ার হিপার দিতে হবে, হায়ার করে অথবা ক্যালকিরিয়া কার্ড দিলে পরে কিন্তু বসে যায়। এরকম বহু কেস আমি এগুলো করেছি। হ্যাঁ, এই কাপ মাসেলের মধ্যে একটা এরকম কোড়া পেয়েছিলাম, প্রচণ্ড গরম, সেটাকে সেঁক দিলে আরাম হয়। তো ওটাকে ক্যালকিরিয়া ইয়ে করেছে, ওটা ওই কাটতে বলেছিল, ডাক্তাররা কাটতে বলেছিল, ওর ফোড়াটা বড় হচ্ছে কাটতে বলেছিল। ফলে এইরকম ব্যাপার হচ্ছে, তার মানে আমাদের একটা মাথায় রাখতে হবে জুনিয়র বন্ধুদের, যে অ্যাবসেস মানেই ফাটাতে হবে, এই ধান্দাটা কিন্তু ছাড়তে হবে। কোন জায়গায় ফাটাবো কোন জায়গায় ফাটাবো না এটা বুঝতে হবে। অ্যানাটমিক্যাল পজিশনগুলো কিছু কিছু ক্ষেত্রে বোঝার ভীষণ প্রয়োজন আছে। যদি আমরা না বুঝি, যেমন আমি একটা কথা বলছি, এই যে ব্রেস্ট অ্যাবসেস কিন্তু এমন ওষুধ দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যে ওটা বিরাটভাবে যদি অ্যাগ্রাভেশন করে তাহলে কিন্তু, বিশেষ করে কুমারী মেয়ে যদি হয়, বিবাহিত মেয়ে হলে অসুবিধা নেই, কুমারী মেয়ে হলে কিন্তু ওটা স্কারিং হয়ে যাবে। আর এই জায়গাগুলো কিন্তু খুব বুঝে বুঝে কাজ করতে হবে, বুঝে বুঝে। তার সামাজিক বাধাও তো আছে। যদি আজকে এরকম হয়ে যায় দেখবেন হোমিওপ্যাথি ডাক্তারের
শ্রাদ্ধ করে দেবে। হ্যাঁ, ডাক্তারকে আমি ইয়ে করলাম, ডাক্তার এমন করে দিলে মেয়েটাকে ইয়েটা এমন ড্রেসটা করে দিলে তার ওকে বিয়ে দিতে পারবো না? আমাদের সামাজিক বাধাগুলো তো আছে। সব দিক বিচার বিবেচনা করে আমাদের কাজ করতে হবে, শুধুমাত্র এই মেডিসিনাল জ্ঞান বা ডাক্তারি জ্ঞান দিয়ে নয়, পারিপার্শ্বিক জ্ঞানটা আমাদের কিন্তু ভাবতে হবে। থ্যাংক ইউ, রাখলাম। কতটুকু ঠিক বললাম কে জানে, অনেকে উপস্থিত আছে আমি তারা বলবেন। আমি ডক্টর অমরনাথ চক্রবর্তীর কাছে একটা প্রশ্ন করছি, যে আমরা তো অনেকক্ষণ ধরেই বলছি যে হেপাসাল্ফ হাইপোটেনসি দিলে সাপ্রেশন হয়, কিন্তু আমি তো হাইপোটেনসি দিয়ে দেখেছি যে ফেটে যায়। মানে এটা কি একদম মানে ফিক্সড ব্যাপার? এটা আমি শুনতে চাচ্ছি, আমার জানা নেই। না, আমি হাই পোটেনসি দিয়ে আমি যখন ফাটাবো না মনে করছি, অ্যাবজর্ব করবো মনে হচ্ছে, হাই পোটেনসি দিয়ে আমাদের ফাটেনি, আমার কিন্তু বসে গেছে, আমি ওই জন্য আর দেই না। অবশ্যই অবশ্যই, কিন্তু আমি হাইপোটেনসি দিয়েও দেখেছি যে ফেটে সাপ্রেসের পরিবর্তে আরো অ্যারাউজ করছে এবং হাই তারপরে ভালো হয়ে গেল। হাই কত দিয়েছেন? 200 পাওয়ার, দুটো ডোজ না, দিয়েছিলাম। 200 না, আমি 1 এম এর আগে ও, দেবো। তো তাহলে আমি তো বলতে পারবো না, আমি 1M ইউজ আমি করি না। আমি লাইফে আমার দুটো কি তিনটে কেসে 1M ব্যবহার করেছি লাইফে। আর আমি হিপারকে খুব ভয় পাই। চেস্টের যদি কমপ্লেন আছে কিনা জিজ্ঞেস করি আমি, চেস্টের কোনো কমপ্লেন হয়েছিল কিনা, কোনোদিন কোনো রকম এই দীর্ঘদিন ওষুধ খেয়েছিল কিনা, এগুলো সব জিজ্ঞেস করি। সেই সব বলে পরে আমি তখন আর হিপার চট করে দিতেছি না, তখন অন্য কিছু ভাবি চট করে। কি কাছাকাছি সিমিলিমাম কে আছে মানে স্যার এই এই হ্যাঁ, বলুন। এই ক্ষেত্রে আমার একটা আছে অবজারভেশন, যে বলুন। সমস্ত ফোড়ায় অলরেডি পুঁজ উৎপন্ন হয়ে গেছে কিন্তু আমি কিংবা রুগী বুঝতে পারছে না, এই ক্ষেত্রে আপনি উচ্চ শক্তি দেন আর নিম্ন শক্তি দেন, ফেটে যাবে। আর যেই ক্ষেত্রে পুঁজ উৎপাদন হয়নি সেক্ষেত্রে আপনি উচ্চ একমত, কিংবা একমত, নিম্ন শক্তি যাই দেন, স্যার এটা একমত। বসে যাবে। এবং আমি সুনির্মল স্যারের সাথে একমত এই কারণে যে ওইটার ফোড়ায় অলরেডি পুঁজ উৎপাদন হয়ে গেছিল, যে কারণে উচ্চ শক্তি দেওয়ার পরেও ফেটে গেছে। পুঁজ উৎপাদন হয়ে গেছে, আপনি এখানে উচ্চ শক্তি দিলেও বলবে না, ফেটে যাবে। না, আমি তো আমি আমি বহু এরকম ফোড়া দেখেছি। আমি এরকম প্যাচে পড়িনি কোনোদিন, সেই জন্যই আমি যেটা পড়েছি সেটা বললাম। আমি যেটা পেয়েছি সেটা বলেছি। তো আপনার না, অভিজ্ঞতাটা ওই যে মাথায় আমি একটা রাখছি। লম্বা সময় আমি গ্রামের কাছাকাছি প্র্যাকটিস করেছি, তো তো এখানে তো পড়া হলে চট করে ক্লিনিকে যাই কাটতে, কিন্তু ওখানে তো আগে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে, তো সেই সুবাদে অনেক সুযোগ পেয়েছি। তো আমি দেখেছি এখানেও প্র্যাকটিস করতে শহরে এসেও দেখছি যে যে সমস্ত ফোড়ায় পুঁজ হয়ে গেছে এখানে আপনি উচ্চ শক্তি দিলেও ফেটে যায়। এবং আমি এক মনীষীর বই পড়ছিলাম যে যদি পুঁজ উৎপন্ন হয়ে থাকে তুমি যেই শক্তি দাও লাভ হবে না, ওটা ফাটবেই। আর যদি পুঁজ উৎপন্ন না হয়ে থাকে তাহলে তুমি নিম্ন শক্তি দিয়েছো, ফোড়া ফাটানো যায় বসে গেছে, একেবারে নিম্ন শক্তি দেওয়া ফোড়া বসে গেছে, এটা আমি দেখছি। তার মানে ওটা তো পুঁজ উৎপন্নই হয়নি, যে কারণে ওটা বসেই গেছে। এবং শুধু স্যার তাই নয়, মানে আমি দেখেছি যে একটা ফোড়া হয়েছে, লাল হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, সয়েলিং হয়েছে, সেলুলাইটিস হয়েছে, আমার মনে হচ্ছে ওটা ফোড়া হয়েছে, মনে করছি ফোড়া হয়েছে, কিন্তু সাদা অংশ হচ্ছে না। যখন এটাতে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা এই প্রশ্নটা আমার কাছে, আমার যেহেতু আমার বাড়িতে 3-4 জন অ্যালোপ্যাথিক ডাক্তার রয়েছে, তারা আমাকে এই প্রশ্নটাই স্যার করেছে যে আপনি বললেন যে যদি এখানে পাস ফরমেশন হয়ে যায় তখন সিস্টেম কি করে নেবে? যদি একটা সেলুলাইটিস হয় সেখানে এক্সট্রাভিসেশন হয়, সেটা অ্যাবজর্পশন করে। যেখানে একটা আরবিসি বা ডাব্লিউবিসি এখানে বেরিয়ে গেছে, সেইখানে সিস্টেমটা হয় না, সে বেরিয়ে আসতে বাধ্য হবেই। এই কথাটা সেটা আমি উত্তর দিতে পারিনি, সেটা আমি আমি স্যার উত্তর দিতে পারিনি। সেটা সেটাই আমি বলছি। আর আমি ওই যে একটু আগে আমি কুণাল স্যারের যে প্রশ্নের জবাবটা তখন দিতে পারিনি, ওটা হয়তো পরে বই দেখে বের করা যাবে। আমি ওই দুটো জিনিসই আমার কাছে মনে হয়েছে যে এক, ওই এমনিতে সবকিছুতে তাড়াহুড়া, কিন্তু কিছু বললে তার বুঝতে একটু সময় লাগে, ওই সিফিলিটিক টেন্ডেন্সির কারণে তার ওই মেধার ওই জায়গায় একটু ঝামেলা। আর তার ওই ত্বকের ক্ষত এই জায়গাটাই দেরিতে কাজ করে, এই দুটো জিনিস আমার মেমোরিতে আছে, বাকিটা নাই। ওটা ওই নাই দেখে অনুসূচনায় ভুগছি যে প্রশ্নটা তো সহজ উত্তর জানা নাই কেন। আর সৈয়দ সিদ্দিক সাহেবের বই যেটা বলছিলাম 122, ওটা 122 না, ওটা বোধহয় 173 পৃষ্ঠা হবে। আর ওই টাইলারের বই 494 পৃষ্ঠা, এটা ঠিক আছে। ওইটা এক সময় কালকে দেখার চেষ্টা করবো যে স্যার যে কথাটা বলছেন ওই প্রশ্নের উত্তর আসলে কি না, এগুলো জানা উচিত স্যার। এগুলো আসলে আমরা এই যে আলোচনা করছি না, জানা আমাদের তরুণ বন্ধুরা অনেক সময় চিন্তা করে ফোড়া মানে নিম্ন শক্তি দিয়ে ফাটিয়ে দেবো, উচ্চ শক্তি দিয়ে বসিয়ে দেবো, অনেক সময় দেখা যায় সে যা ভাবেছে তা হয় নাই। তাই না হওয়ার পিছনে কারণটাই হলো পুঁজ উৎপন্ন হয়ে গেছে, আপনি যেই শক্তি দেন ওটার লাভ নাই, ও ফাটবেই। আবার পুঁজ উৎপন্ন হয়নি, আপনি নিম্ন শক্তি দিয়েছেন ফাটাবের জন্য, দেখা বসে গেছে। আমার জীবনে বহু ইতিহাস আছে যে নিম্ন শক্তি দিয়েছি ফেটে গেছে। এটি আমি এখন বুঝি এই বয়সে এসে যে
কেন এটা আমি এক মনীষীর বই পড়ে এই সমাধানটা পেয়েছি যে তুমি যে ফল যে বইয়ে তোমার যাই লেখা থাকে তুমি যাই দাও, লাভ হবে না যদি পুঁজি উৎপাদন হয়ে থাকে, উচ্চ শক্তি তো ফেটে যাবে। পুঁজি উৎপন্ন হয়নি তোমার নিম্ন শক্তিতে বসে যাবে। স্যার জি স্যার। আচ্ছা, আচ্ছা ওই রুগী যখন একজন ডাক্তারের চেম্বারে আসে, যেমন আমি আপনাকে বলি স্যার, সেটা হচ্ছে যে এলাকায় মিল কারখানা বেশি, শ্রমিকের সংখ্যা বেশি, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা অনেক কিছু আছে, এদের দেখা যায় শরীরে ঘাম ধরে, ঘাম ধরার পরে কোমরের পিছনে পাতার উপর দিয়ে দুই একটা করে ফোড়া দেখা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বাচ্চাদের অসংখ্য ফোড়া, সারা মুখে পিঠে সারা শরীরে অসংখ্য ফোড়া। তো স্যার একটা 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 ফোড়া যেমন আছে চকচকে, এই যে চকচকে ফোড়া যেগুলো আছে, আর আমরা তো সাধারণত ফোড়ার রং লাল দেখলে বেলুন ব্যবহার করি। তো আমি সৌদি আশরাফুল স্যারের সাথে একমত, কথাটা আমি বলতে চাইছিলাম, স্যার বলে হয়েছে, আমার মনের কথাটাই বলছে, সেটা হলো যখনই পুৎ সন্তান হবে, ওরা পুৎ সন্তান হওয়া মানে তখন শক্তি কোনো ম্যাটার না। আমি অনেক দেখছি, অনেক আমার এখানে ফোড়ার রোগী বেশি স্যার। সেটা হচ্ছে আমার একটু হলেও ফোড়ার প্রতি অভিজ্ঞতা আছে। সেটা হলো যে কখনো দেখা যায় রুগী ছাইলে সে আসে, কখনো হিপার সালফে আসে। তো আমি অনেক একটা ফোঁটা ডবল ড্রামের ডিস্ট্রিবিউটর একটা ফোঁটা আগে দিয়ে দিয়ে আমি 2-3 বার খেতে দিছি, তাতেই কমপ্লিট ফোঁড়া ফেটে গেছে। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে ওনাকে যদি দেওয়া যায় যে আবার পুনরায় ডোজ দিয়ে শুকা দেবো না, আমি কখনো তা করি না। আমি প্লেসেবো চালা দিই যে 7 দিন বা 10 দিন পরে আসেন, এসে ওনারা বলে যে না স্যার ফোঁড়া তো শুকায় গেছে, আর কি ওষুধ লাগবে? বলে না না, কোনো ওষুধ লাগবে না। তো স্যার এখানে আমার একটা অভিজ্ঞতা ছোট, আমি একটু শেয়ার করি যদি শোনেন সবাই। আমি 2006 সালে হঠাৎ আমি জ্বরে আক্রান্ত হই। আমি তখন ভাড়া বাসায় ছিলাম। ওই ভেন্টিলেটার দিয়ে তখন বাতাস দিত, এইরকম শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসের দিন আর কি। তো চতুর্দিকে জল। তো যখন ভেন্টিলেটর দ্বারা বাতাস দিত, আমি যখন আমার ছাত্র ছিল, আমার এক মামাতো ভাই পরিতোষ, তাকে বলতাম যে তুই তো চেম্বারে আসিস, ইয়ে কর, ওই তোর হিপার সালফ 200 আমার জন্য 2টা ডোজ নিয়ে আসিস আসার সময়। আমার তো প্রচন্ড জ্বর। তা আমাকে প্রশ্ন করছে, ওই তখন 3rd ইয়ারে পড়ে, প্রশ্ন করছে দাদা ইয়া দেবো, হিপার সালফ দেবো কেন, রাষ্ট্র বা বেলেডন এগুলো কিছু নিয়ে আসি। বলে আমি তো এটা বলি সেটা কর। তো এই ওষুধ নিয়ে তখন বাসায় আসলাম, ওই জিজ্ঞাসা করলো দাদা এটা বললেন কেন, হিপার সালফ কেন দিলেন? হিপার সালফ কেন দিলাম বোঝ, মেডিকেলটা বের কর। তো এই যে আমি বাতাস সহ্য করতে পারতেছি না, ঠান্ডা সহ্য করতে পারতেছি না, যখন আমার ওই জানলা দিয়ে বাতাস ঢোকে তখন আমার সারা শরীর শিহরে ওঠে শীতে। তারপর দেখা যাচ্ছে যে এখানে আর একটা সিমটম এখানে কাজ করে স্যার, এটা হচ্ছে যে প্রচন্ড গরমেও, হিপারের রোগীরা প্রচন্ড গরমেও দেখা যায় গলায় মাথার ঝুলে আছে, হ্যাঁ, বা আর্দ্রতা হয়ে আছে, আর্দ্র দেওয়া আছে, ঢেকে আছে। তো এই জিনিসটা স্যার প্র্যাকটিক্যাল আমার জীবনে, হিপারের রোগী আমি হয়ে গেছিলাম, যে কোনো বাতাস আমি সহ্য করতে পারতাম না। আর এই পড়ার ব্যাপারটা আমি সৌদি আশরাফুল স্যারের সাথে একমত, অমরনাথ স্যারের সাথে একমত। আর সুনীল মল স্যার যেটা বলছেন, হয়তো স্যার ওটা করেননি। স্যার উচ্চ শক্তি অনেমে একটু তাড়াতাড়ি ফাটে, নিম্ন শক্তি একটু সময় নেয়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা স্যার। ধন্যবাদ আপনাকে। না, আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যেটা মানে আশরাফুল স্যারের কথাটাকে ফেলে দিতে পারছে না, কারণ আমার লাইফে এরকম প্যাচে আমি পড়িনি। হ্যাঁ, প্যাচে পড়িনি মানে এই যে আমি ঠিক বলছি তা না, আসলে প্যাচে পড়িনি মানে ওরকম ঘটনা ঘটেনি, আমি ওটা দিয়েছি ইয়ে হয়ে অ্যাবজর্ব হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে যেটা বইতে যেটা বলা হচ্ছে সেই জায়গাটা একটু, সেটা দেখা যাচ্ছে যে আমাদের আশরাফুল স্যার বা আমাদের সুনির্মল বাবু যেটা বলেছেন তাদের কথাটার প্রতিধ্বনি কিন্তু এই বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে। সেটা একটু পড়ে শোনাই, তাহলে ইয়ে হবে। এটা ইয়ের বইয়ে আছে, কি বলে ওই আমাদের ওই দুবের বইয়ে আছে। এর বার করলাম এখনই কাছাকাছি। বলছে, ইন অ্যাবসেসেস অ্যান্ড বয়েলস হোয়ার সাপুরেশন ইজ ইনহ্যাবিটেবল, যেখানে সাপুরেশন ইজ ইনহ্যাবিটেবল হিপার গিভ ইন হাই পোটেন্সি অ্যাবোর্ড দ্য অ্যাবসেস। এই কথাটা, কারণ যেখানে সাপুরেশনটা ইনহ্যাবিটেবল হয়েই গেছে আর কি, অনিবার্য বা হয়ে গেছে, সেইখানে কিন্তু আমরা একটা হায়ার দিলে পরে চলে যাবে, এই কথাটা বলছে। কিন্তু আরেকটা হচ্ছে ইন লো পোটেন্সি ইট হ্যাসেন সাপুরেশন অ্যান্ড হিল কুইকলি। বলছে লো পোটেন্সি দিলে কি হবে, তাড়াতাড়ি সাপুরেশনটা হবে, মানে পুষটা জমবে তাড়াতাড়ি এবং সেটা ইয়ে হয়ে যাবে, এই কথাটা বলছে।
কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনারা যেটা বলছেন আপনাদের অভিজ্ঞতাটা বইয়ের সঙ্গে পুরো মিলে যাচ্ছে। না, আমার যে অভিজ্ঞতাটা এটা বইয়ের সঙ্গে মিলছে না, কেন আমি এটা বহু ক্ষেত্রেই করে দেখেছি, বহু ক্ষেত্রেই করে দেখেছি। সেটা হচ্ছে যে ইয়েটা বসে গেছে। অবশ্যই একটা ঘটনা আছে যেখানে ফোড়াটা পেকে গেছে বা একটু সাদা ভাব এসে গেছে, একদম টকটকে ইয়ে হয়ে গেছে, সেরকম না। শুরু হওয়ার পরপরই আমি এগুলো করেছি। মানে কিছু কিছু জায়গায় বসানোর ব্যাপার আছে, মানে ক্ষেত্র বিশেষে, সেই ক্ষেত্রে ওটা আমি করেছি। কিন্তু কথা হচ্ছে যে আদারওয়াইজ ইন জেনারেল আমি ফোড়া ফাটাবার পক্ষে, ফোড়া বসাবার পক্ষে আমি নই। কারণ অ্যাবসেসটা বেরিয়ে গেলে তার একটা, এটা তো সোরাসিপিলিটি কম্বিনেশন ইন জেনারেল, তো ফলে এইটা অ্যাবজর্ব অ্যাবজর্ব ওখানে হয়ে যায়। এখন অ্যাবজর্ব ফোড়ার ক্ষেত্রে তো আমাদের অনেক সময় অটোমেটিক অ্যাবজর্বও তো হয়ে যায় দেখেছি, উইদাউট মেডিসিনও তো অ্যাবজর্ব হয়ে যায়। ফোড়া হয়েছে এরকম পাকলো, মনে হলো ইয়ে হলো, হওয়ার পর আস্তে 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 আবার তার সেটা আহ, বসে গেল। এরকম ঘটনা বহু দেখেছি, আমার লাইফে প্রচুর ঘটেছে, কোনো মেডিসিন খাইনি কিন্তু আমি। তো এই জায়গাগুলো তাহলে কি ব্যাখ্যা করা যাবে যে এখানে? এখানের ব্যাখ্যাটা আমার কাছে আছে, যে এই ব্যাখ্যাটা হলো যখন আমরা চামড়ার উপরে একটা কিছু ইরাপশন দেখতে পাচ্ছি, অলরেডি সে পুঁজ তৈরি করে গেছে। আমরা দেখেছি, আমার গায়ে দেখেছি, আমরা আস্তে আস্তে ওই মামড়ি পড়ে গেল উপরটা, আবার চামড়াটা উঠে গেল, আর তার নিচে যে আমি যেটা বলতে চাইছি যে সেল, মানে আমাদের বডিতে দু রকম জিনিস আছে ব্লাডের, একটা হচ্ছে ব্লাড সেল আর একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস। রক্তরসটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর যে সেলগুলো অর্থাৎ যেগুলো ডাব্লিউবিসি গুলো, ডিকম্পোজড ডাব্লিউবিসি গুলো যেগুলো রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে তো আমরা তো আরবিসিটাও বেরিয়ে আসে, সেইগুলো কি হয়, অ্যাবজর্ব ড্রাইনেস হয়ে যায়, চামড়ার তলায় একটু লেগে থাকে হালকা মতন, ওই উপরে চামড়াটা তুলে দিলে ওইটা অটোমেটিক ওর গা থেকে বেরিয়ে আসে। তাই মায়েরা বলে এই বেশি খুচাস নেই, আপনি আপনি শুকিয়ে যাবে, দেখবি ঠিক হয়ে যাবে। যেখানে অনেক ডিপে আপনি যেটা বলছেন, যে অনেক মাসেলের অনেক ডিপে যে জায়গাটা রয়েছে, সেখানে তো এই চামড়ার সারফেসটা আসতে পারছে না। তা না, সেখানে আদৌ কি সেখানে কি পাস হয়েছিল আপনি দেখেছেন? মানে আমরা সার্জেনরা সেই জায়গাটায় স্ক্যালপেল দিয়ে কেটে তবে তারা দেখতে পাচ্ছে যে ভ্যাড় ভেড়ে পুঁজ তারা কেটে বের করলো, কিন্তু আমরা তো সেই অনেক ডিপের জায়গাটা তো দেখতে পাই না। তাহলে না তাহলে ওটা একটা আমাদেরকে, হ্যাঁ দেখতে পাই না, তাহলে আমাদের পরীক্ষামূলক ব্যাপারটা কিরকম হলো স্যার? আমি ঠিক বুঝতে পারছি না। সার্জেন দেখতে পাচ্ছে, আমরা তো বাইরে থেকে দেখতে পাচ্ছি না যে আদৌ পুঁজ হয়ে গেছে কিনা, কি পুঁজ হয়েছে, কি পটপ্যাট প্যাট করছে, যেগুলো একদম মাল তৈরি হয়ে গেছে, মানে দ্যাট ইজ পুঁজ তৈরি হয়ে গেছে একদম, সেইগুলো ও ফেটে যাবে, এরকম আর কি কথা বলা হচ্ছে। না, ওখানে অ্যাপসেস হয়, তো সেই অ্যাপসেস হয় ওরা কাটতে বলে, কিন্তু সেই অ্যাপসেস গুলো তো আমাদের সোয়াস অ্যাপসেস বা আমাদের এই যে কাপ মাসেল অ্যাপসেস, এগুলো এই ফোড়াগুলো তো আমরা দেখেছি। সেইগুলো কিন্তু আমরা ওষুধ দিলে বসে যায়, ও ফাটে না। কিন্তু ক্যালকুলিয়াটা হচ্ছে এখানে দি রেমেডি। হ্যাঁ, তারপর এখানে আমরা দিয়ে দেখেছি, হসপিটালে না কাটতে স্যার, বলেছে, পালিয়ে এসেছি। না হ্যাঁ, স্যার, এখন বসে এই যাওয়ার ব্যাপারটা কি হলো? সেলুলাইটিস থেকে ইনফ্লামেশন ছিল, ওখানে এক্সট্রা ভিসেশন অফ দ্য ব্লাডের যে আরবিসি গুলো বাদ দিয়ে যে আমরা সেলুলাইটিস কি বলি, জায়গাটা তো ফুলে ওঠে, তো সেই জিনিসটা হয়তো হয়েছে। কিন্তু যখন একটা ব্লাড সেল বাইরে বেরিয়ে এসছে, ব্লাডের যে আরবিসি বা ডাব্লিউবিসি গুলো, সেইগুলো আবার সিস্টেমের মধ্যে নেবে, এরকম হলে তো তাহলে তো মুশকিল হয়ে যাবে, হার্টের মধ্যে চলে যাবে, এম্বোলাস হয়ে যাবে, এইটাই আর না কি না, বলতে চাই। কিছু একটা ব্যাপার আছে এখানে, নাহলে হ্যাঁ, ওটা সেই সারে কি করে? সেইটাই সেইটাই কিছু ক্যালকেরিয়া একটা দেখো, ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার ক্যালকেরিয়া আছে। ওখানে আছে, কিন্তু ওই ওই এই ডিপ মাসেল অ্যাবসেসের ক্ষেত্রে ক্যালকেরিয়া দিলে পরে আমি কাপ মাসেলে করেছিলাম। হ্যাঁ, তারপর ইয়ে গ্লুটিয়াস ম্যাক্সিমাস ইয়ে ওখানে করেছিলাম। ওখানে ওরা কাটতে বলেছে, ওরা অ্যাবসেস ইয়ে করছে, ডাক্তার অ্যাবসেস বলছে কাটতে হবে। অ্যাবসেস কথাটা লিখেছে তাদের ইয়ের মধ্যে, লিখেছে সার্জন। কিভাবে ইনভেস্টিগেশন করছে আমি বলতে পারবো না। কারণ সেই কেসগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ওষুধ দিয়ে কিন্তু চলে যাচ্ছে, এবং চলে যাচ্ছে, তাহলে এইটা যাচ্ছে কোথায়, সিস্টেম কি করে ওটাকে অ্যাডজাস্ট করছে, এই জায়গাটা কিন্তু খুব ভাববার বিষয়। এবং এটা আমার তো একটা দুটো কেস নয়, আমি তো অনেক কেস করেছি। এবং এই জন্যই বলছি যে এটা আপনাদের ভাবতে বলছি, আপনারাও ভাবুন। তা আপনাদের মধ্যে তো কারো এই কেস করার অভিজ্ঞতা থাকতেই পারে। রাতুল স্যার আছেন কি? রাতুল স্যার থাকলে হয়তো উনি একটু এই জায়গাটা কিছু বলতে পারতেন হয়তো। হুম। কারণ এইটা। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি হুম। স্যার একটু জানতে চাচ্ছিলাম একটা ব্যাপারে। স্যার হুম। আমরা তো তরুণ, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে স্যার আপনারা তো লো পটেন্সি এবং হাই পটেন্সিটির কথাই বলতেছিলেন খুব সুন্দরভাবে, কিন্তু স্যার আমরা প্রয়োগটা কিভাবে এবং কতক্ষণ পর পর করতে পারবো, এটা যদি স্যার একটু ক্লিয়ার করে দিতেন। এইটা তো বলা মুশকিল। এটা হচ্ছে যে পেশেন্টের কন্ডিশন দেখে, তার শরীরের অবস্থা দেখে, এইসব দেখে তো এগুলো করতে হবে। এটা করতে করতে শিখতে হবে, করতে করতে শিখতে হবে। আমরাও ঠকে ঠকে শিখেছি, তো ফলে আমরা তো ওই
যেটা করব, যেটা তখন আমরা দেখব যে ওই ক ঘন্টা অন্তর দিলে হবে। দিতে দিতে গেলে কিন্তু জলে দিতে হবে। কারণ নিয়ম হচ্ছে যে পরপর 6টা পুড়িয়ে দিয়ে দিলাম, 8টা পুড়িয়ে দিলাম, সেম পোটেন্সি কিন্তু দেওয়াটা আমাদের নীতি বিরুদ্ধ। ওইভাবে দিতে হবে এবং তাকে তার সঙ্গে এখন তো ফোন হয়ে গেছে, ফোনে কন্ট্যাক্ট করতে হবে, কেমন আছেন সেটা দেখে তারপরে সেইভাবে চালাতে হবে। আর তারপর দরকার হলে বন্ধ করে দিতে হবে। সেটা বুঝে করতে হবে, সেটা তো আগে থেকে তো বলা সম্ভব নয় যে এই 4 ঘন্টা অন্তর কি 6 ঘন্টা অন্তর, এটা তো বলা স্যার মুশকিল এই ব্যাপার। জায়গায় এই জায়গায় আমার একটু শেয়ারিং আছে। হ্যাঁ বলুন। বলা সহজ, কিন্তু প্রশ্নকর্তা যে কয়জন আছে, এই প্রশ্ন যে কয়জন মনে এই প্রশ্ন সবাই মিলে কালকে স্যার চাঁদা তুলবে, আগে মিষ্টি খাওয়াবে, তারপরে 5 মিনিট লাগবে এইটি বোঝাতে, অনলি 5 মিনিট লাগবে। এখন কেটা কেটা মিষ্টি খাওয়াবে আগে জিজ্ঞেস করেন, রাজি হইলে 5 মিনিট। একদিন স্যার আলোচনা হোক, মানে তরুণ রোগে ওষুধ প্রয়োগের নিয়মটা আমরা একদিন তো হবে। 4 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা কখনো 2 ঘন্টা অন্তর দেই, এটা কোনো, এটা না, কন্ডিশন এটা বুঝে সহজ যেটা। অ্যান্সার আছে স্যার, হ্যাঁ, এটা এটা সহজ তো অ্যান্সার স্যার আছে। আমাদের সব হয়ে গেল স্যার, আমরা রান্না করে নিয়ে আসলাম কিন্তু খেতে দিতে পারলাম না, তাই না? পাঁচ ব্যাপারটা মিনিট এরকম লাগবে স্যার, এই আর কি তাহলে স্যার। তাহলে বলে দিন স্যার। সেখান থেকে আমি এক সিপি বা 2 সিপি নিয়ে একটা গ্লাসে ঢেলে সেখান থেকে আমি 20 মিনিট পর পর ওই টিস্পুন দিয়ে নেড়ে 3-4 বার দিলাম, সেটাকে একটা ডোজ ধরতেছে। আবার কেউ কেউ বলতেছেন স্যার যে আপনি 1 ঘন্টা পর পর নতুন করে বানিয়ে দেন। স্যার এই অভিজ্ঞতাগুলা স্যার আমরা আসলে কনসেপ্টটা ক্লিয়ার পাচ্ছি না আর কি, যে আসলে আমরা কি করব স্যার। ওই অ্যাগ্রাভেশন য- গুলাতে তো স্যার আমরা যখনই মানে ওষুধ দেবেন তখনই দিশাহারা হয়ে পরিবর্তন যাচ্ছি। করে দিতে হবে। ওই গ্লাসে নিয়ে নয়, গ্লাসে নিয়ে আ- আপনার একটা গ্লাসে কিছু ওষুধ নিয়ে নিলেন, 20 মিনিট পর পর দিয়ে দিয়ে দিতেছেন, সেইভাবে না। এটা আপনার ঝাঁকির মাধ্যমে একটা থেকে আরেকটা ডোজ চেঞ্জ করে ফেলতে হবে, ওইভাবে করতে হবে, ওইটাই নিয়ম। এটাই স্যার এখানে ক্লিয়ার। এখানে মতবিরোধ আছে। এখানে আপনি একটা বড়ি, আপনি 2 আউন্স 4 আউন্সের বোতলে 4 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা রাখলেন, সেই পানির মধ্যে আপনি একটা বড়ি দিলেন, বড়িটা গলে গেল। এখন আপনি প্রথমবার ঝাঁকি ছাড়াই একটু খাওয়াচ্ছেন, পরের বার আপনি 2 ঝাঁকি দেন, 4 ঝাঁকি দেন, 6 ঝাঁকি দেন, যাই দেন দিলেন, পরে আবার সেখান থেকে একটু খাওয়াচ্ছেন। আপনি এভাবে খাওয়াতে পারেন। তরুণ রোগের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি ঝাঁকি না দিয়েও বারবার খাওয়াতে পারেন, এই ব্যাপারে মনীষীদের মধ্যে মত পার্থক্য আছে। আমি যেটা করি, প্রতিবারই পাওয়ার একটু চেঞ্জ করে নিই, একটু ঝাঁকি দিয়ে চেঞ্জ করে নিই। কিন্তু আপনি যদি এমনটা করেন যে আমি ওই একবার গুলিয়ে নিয়েছি এখান থেকে খাওয়াচ্ছি, এই তরুণ রোগের বেলায় সমস্যা হয় না, রেজাল্ট আসে। এটা অনেক মনীষী মতামত দিচ্ছে বা অনেক সিনিয়ররা এটা করেন। কিন্তু আপনার উত্তম উচিত হলো, একেবারে উত্তম উচিত, যে আপনি প্রতিবারই একটু ঝাঁকি দিয়ে শক্তিটা পরিবর্তন করে নেন। শহীদুল্লাহ স্যার যেটা বলছেন, ঝাঁকি দেন, পরিবর্তন করে নেন। যতবারই খাওয়াচ্ছেন আপনি অন্তত 2টা করে ঝাঁকি দেন, 4টা করে ঝাঁকি দেন, আর সেখান থেকে একটু একটু করে খাওয়ান। এটা সবচেয়ে উত্তম হয়। আপনি যদি মনে করেন যে আমি ঝাঁকি দিব না, কাজ করবে না, তা কিন্তু নয়, কাজ কিন্তু করবে। তরুণ রোগের বেলায় আহ, এটি করা যাইতে পারে, কিন্তু ক্রনিকের আহ, বেলায় অবশ্যই যাবে না। তবে উচিত প্রত্যেকবারই আপনার শক্তিটা পরিবর্তন করে না, এটা সবচেয়ে উত্তম, এবং এটা আমি করি। আচ্ছা, তো আমি স্যার একটা জিনিস শেয়ার করবো স্যার, একটা বিষয়। স্যার একটা কোশ্চেন ছিল। বিষয়টা হলো যে সিবিলিটি গ্রাউন্ডের উপর আর কি। তো এটা নিয়ে আমার একবার ফেসবুকে, যাই হোক নাম বলার দরকার নাই, ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছিল। বলছিল যে প্রাথমিক ক্ষত সিপিলিটি, প্রাথমিক ক্ষত হলে সেটা মাস্ক ফেলে দিতে হবে, এটা হ্যানিম্যানের নির্দেশ, ওইভাবেই করতে হবে। তা আমি একবার এক পেশেন্ট পাইছিলাম, এই পেশেন্টটা রিক্সা থেকে যখন নেমে আমার চেম্বারে ঢুকতেছিল, তখন সে রিক্সা থেকে, ওই রিক্সাওয়ালা তাকে 2 হাত ধরে নামিয়ে দিল নিচে। সে বসে 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 হামাগুড়ির মতো অনেকটা আমার চেম্বারের ভিতরে আসলো। আমি চুপচাপ বসে দেখতেছি কি ব্যাপার। আইসা খুব ইয়ে করে নিয়ে চাপ দিয়ে চেয়ারের মাঝে তারপর বসলো। বসার পরে বললো, আমি কি ব্যাপার, কি আপনি এইভাবে আসলেন, কি হলো আপনার? তখন সে বলল যে স্যার আমার তো পেনিসের মাঝে সমস্যা হয়েছে, এই বিষয় কি সমস্যা। লুঙ্গিটা তার সরালো, দেখলাম যে পেনিসের ডগার মাঝে তার সিবিলিটি অ্যাটাক। কতদিন হয়েছে? বলছে যে 5-6 দিন হয়। তাহলে তো বুঝতে পারলাম যে সে কি কাণ্ড সে ঘটাই আসছে। তখন আমি তার কাছে যাই নাই, না যেই আমি আমার চেয়ারেই ছিলাম।
বসা, ওখান থেকে একটু উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটা কাগজ আমি ছিঁড়লাম পাতা থেকে, ছিঁড়ে ওইটা একটু পেঁচায় নিয়ে আমি একটা চিমটা বানালাম। যখন আমি চিমটা বানালাম, চিমটা বানাচ্ছি, তখনই সে এই চিমটার অবস্থা দেখি ওখান থেকে চিৎকার শুরু করে দিল, স্যার 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 এদিকে আসবেন, এদিকে আসবেন না। আমি বলি, কেন কি হয়েছে? না স্যার, আপনি পায়ে ধরে আপনি এদিকে আসবেন না। তো সে বুঝে ফেলছে যে সে ভাবতেছে আমি ওইটা দিয়ে তার ওইটা পরীক্ষা করব। এতটুকুর মাঝেই আমি তাকে হিপার সালফার দিলাম। আর তার ফ্যানটা বন্ধ করে দিতে বলছিল আমাকে, যে স্যার একটু ফ্যানটা বন্ধ করে দেন। ওই অবস্থায় গিয়েছিলাম, এবং সেটা আমি শেয়ার দেওয়ার পর একজন বললো যে না, এটা আপনি দিলেন কেন? আমি বললাম লক্ষণ পাইছি, যে দিব না তো কি দিব? আমার পরবর্তী স্টেজ আমার কি হবে সেটা আমার এই অ্যাপ্লাইটার পরে আমি বুঝবো যে কি হচ্ছে না হচ্ছে। এখানে তো মার্কসেলের কোনো লক্ষণ নাই, তাহলে আমি কেন মার্কসেল দিব? একটু বার্গেনিং হয়েছিল তার সঙ্গে, কারণ এই যে জিনিসটা, এতে আমি তার উপকার পাইছি, অনেক উপকার পাইছি। হয়তো শেষে তারে অন্য ওষুধ লাগছে, মার্কসল দিয়েছিলাম কিনা থুতা দিয়েছিলাম ঠিক এই মুহূর্তে মনে নাই, তবে হিপার সালফারে তার অনেক কাজ হয়েছিল। এই জিনিসটা নিয়ে যে তর্ক করছিল যে হিনিম্যান বলছেন থুতাই দিতে হবে, না মার্কসলি দিতে হবে সিভিলিটি ক্যাটাগরি, প্রাথমিক ক্যাটাগরি। এটা কতটুকু যুক্তিসঙ্গত? কিন্তু আমি তো উপকার পাইছি। স্যার এখানে আমার একটা বক্তব্য আছে। হিপারের একটা মজার তথ্য আছে, হিপারের পেশেন্টেরা অপারেশন খুব ভয় পায়, অপারেশন কথা শুনলে অজ্ঞান হয়ে যায়। এখানে যে প্রশ্নটা আমাদের কোন স্যার করেছিলেন অনেকক্ষণ আগে, যে ওষুধটা যত বেশি গভীর ক্রিয়াশীল সেই ওষুধটার ক্রিয়া তত ধীর গতি সম্পন্ন, কারণ ও বেশি ডিপে গিয়ে কাজ করতে সময় নেয় বেশি। হিপারসালফ কিন্তু খুব গভীর ক্রিয়া সম্পন্ন ওষুধ, যে কারণে হিপারের দেরিতে ক্রিয়া করার একটা প্রবণতা আছে কোন কোন ক্ষেত্রে, বিশেষ করে সিফিলিটিক ক্ষত হোক আর এমনি ক্ষত হোক বা কেটে যাওয়া ক্ষত হোক। তো যে কথাটা স্যার আপনি বলছিলেন, হিপারের লক্ষণ থাকলে আপনি হিপার দিবেন, অসুবিধা কি? মার্কশাল সিফিলিসের একেবারে প্রথম অবস্থায় হ্যানিম্যান স্যার একটা 30 পাওয়ারে একটা দাগ দিতে বলছে, তাতে রেজাল্ট 90% রোগী সেরে যায়, এরকম মন্তব্য হ্যানিম্যান স্যারের আছে। তো সেটি একটি কথা। আপনি হিপারের সিমটম পেয়েছেন, দিয়েছেন, সেটি সমস্যা নাই। এখন আরোগ্য আর আদর্শ আরোগ্য, এমন স্যার একটা কোশ্চেন। সিফিলিটিক টেন্ডেন্সি পেশেন্টকে আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি একজন পেশেন্ট এসে তার লিঙ্গের মাথায় ঘায়ে ভরপুর হয়ে আছে মনে করেন, আপনি ক্যাশকারা এমার্গো আজকে রাত্রিবেলা দেন, কাল সকালে রুগীকে ডাকেন, রুগী এসে বলবে আমি 50% ভালো হয়ে গেছি কোনো লক্ষণ ছাড়াই। কিন্তু আদর্শ আরোগ্য হলো কিনা বিষয়টা তো একটা দেখার বিষয়। সিফিলিস গনোরিয়ার পেশেন্টের সেটাও একটা বিষয়, যাই কিন্তু হোক, আপনি আমরা রাত্রে দিবেন, তারপরে পরের দিন জিজ্ঞেস করবেন, বলবে কমে গেছে। এখন এটাও তো একটা রেজাল্ট, কিন্তু এই রেজাল্টটা আদর্শ আরোগ্য কিনা সেটা খেয়াল রাখতে হবে। সেটাই তার, রেজাল্ট সেটা আমি অনেক তো ভাবেই তার পাওয়া যায়। টোটালিটি ধরে দিলাম যে তার শীত কাতরে সে ফ্যানটা বন্ধ করে দিতে বললো আমাকে। তারপর তার ওই যে সেন্সিটিভনেসটা, সেটা এই দুইটা জিনিস হ্যালো তো স্যার। আমার হিপারকে আমার ওই আপনি দিকে নিয়ে গেল। আপনি লক্ষণ যুক্তি সহকারে দিয়েছেন, ফলে আরেকজন আপনাকে ইনসাল্ট করবে, তর্ক করবে, সুযোগ নাই, করলে করুক গা, আপনার এতে যায় আসে না। আপনি তথ্য আপনি প্রপার ওয়েতে দিয়েছেন, যা যা লক্ষণ হিপারের আপনি পেয়েছেন, দিয়েছেন। এই নিয়ে তো প্রথমেই দিতে হবে মার্কশাল বিষয়টা। হ্যানিম্যান তো বলেন না যে মার্কশালই দিতে হবে, এমনটা না। উনি বলছেন সিফিলিসের প্রথম অবস্থায় মার্কশাল দিতে পারলে 90% রোগী ভালো হয়, তাহলে আর 10% তো অন্য ওষুধ লাগে, হিসাব অনুযায়ী জি, তো তাই। আর উনি তো এমন তাই কথা বলে নাই যে তারপরে ওই সবাইকে দিবা সময়টার, মার্কশাল, এমন বলে নাই। উনি বলছে এই ওষুধটার রেজাল্টের হার এত ভালো, সেটি উনি বুঝাইতে চাইছেন। তারপর ওই স্যার সময়টার এই সময়টার তো পার্থক্য করতে দেখতে হবে। এখন তো মানুষ কত কিছুই করে আসে। আর স্যার এই হিপাসাল প্রসঙ্গে একটা সিফিলিটিক মেডিসিন, এবং এই ক্ষেত্রে বড় একটা মেডিসিন, ফলে এটা নিয়ে তর্ক করার তো কিছু নাই। স্যার এই প্রসঙ্গে মনে পড়ছে, অ্যানিম্যালের একটা নির্দেশ আছে যে প্রেগনেন্ট মহিলাদের সালফার দিতে। তা আমি সালফার দিয়ে এমন কিছু গন্ডগোল আমি পাকিয়েছিলাম, তা পাকানোর পরে তখন আমি আমার স্যারের কাছে, কেসি দাসের কাছে তখন গিয়ে বললাম, স্যার এটা হলো কেন? হ্যানিম্যানের নির্দেশ মেনে ওষুধ দিলাম, প্রেগনেন্সি এরকম ইয়ে করে। বলে হ্যানিম্যান কি তোকে বলেছে যে সদৃশতম ইয়ে টোটালিটি করে দিতে বারণ করেছেন কি? আমরা না, এইটা নির্দেশ দিয়েছে। তুই শুধু এই নির্দেশটা মানলি কেন? এই টোটালিটিটা মানলি না কেন? টোটালিটি তো নীতির প্রশ্ন, নীতি মানবি না তার নির্দেশটা কোনটা? নীতি তো টোটালিটি। হ্যানিম্যান যে নির্দেশ করেছে সেটা প্রকৃতির নিয়ম।
তখন স্যার স্যার এইখানে তো বলছে একটা ব্যাখ্যাও তো ছিল স্যার, হুম যে তো তারপর উনি গর্ভবতী মায়েদের তৃতীয় মাসের মধ্যে সালফার 1 ডোজ দিতে বলছেন। এটা তো একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো যখন কোনো নারী গর্ভবতী হয় তখন সে অত্যন্ত আবেগপ্রবণ বা উত্তেজনা প্রবণ, অর্থাৎ এক কথায় সোরার প্রবণতা তার মধ্যে খুব বেশি কাজ করে। তার মধ্যে ওই সময় ভয়, উত্তেজনা ইত্যাদি ইত্যাদি, এক কথায় শরিক টেন্ডেন্সিটা খুব বেশি কাজ করে। এই আবেগ উত্তেজনা প্রবণতা এখন ওই পেশেন্টের মধ্যে যদি থাকে, হ্যানিম্যান স্যারের কথা ঠিক আছে, কিন্তু যদি এমন কিছু পেশেন্ট আছে যারা গর্ভবতী হওয়ার পরেও যে শরিক পেশেন্টদের যে আবেগ উত্তেজনা ভয় এইটি তেমন নাই, সেই ক্ষেত্রে অনেক সময় সালফার দিলে বিপত্তি ঘটতে পারে। বিশেষ বিপদ করে মানে ওই সময় যদি সিফিলিটিক টেন্ডেন্সির প্রাধান্য বেশি থাকে, এইরকম গর্ভবতী মাকে সালফার দিলে 2-1 ক্ষেত্রে প্রবণতা এই প্রবলেম হতে পারে। আমি তো সেটা আমি আমাদের কতগুলো খেয়াল রাখতে হবে। ভাব ওখানে ব্যাখ্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে। না আমাকে কেসি দাস তখন বলে বাবা তুই টোটাল রেকর্ডিং করে যে ওষুধটা আসবে তার কনস্টিটিউশনাল সেইটা দিবি ব্যাস। এটা তো হোমিওপ্যাথি বিরোধী নয়। সবচেয়ে উত্তম কথা, এটা তো একেবারে হোমিওপ্যাথির হ্যানিম্যানের মূল কথাটাই। এখন অতটুকু তো অনেকে ভাবে না। এখন ওইখানে সালফার দিতে বলা হয়েছে যে গর্ভবতী মায়েদের মধ্যে এই আবেগ উত্তেজনা ভয়টা বেশি কাজ করে, অর্থাৎ শরিক টেন্ডেন্সিটা, যে কারণে অ্যান্টিশরিক ওষুধ দিতে বলা হয়েছে। কিন্তু অনেক আমি মায়ের মধ্যে তো এই শরিক টেন্ডেন্সি থাকে না। তো এইটা না আমার খেয়াল থাকে রাখতে হবে। হ্যাঁ, তখন ওই ক্ষেত্রে আমি দিলে তো বিপত্তি ঘটবে। তা ব্যাখ্যাটা তো ওখানে করা নাই। তাই এই ব্যাখ্যাটা আমি আমার অভিজ্ঞতা থেকে অর্জন করেছি, অন্য বই থেকে পড়ে আমি বের করেছি। আমি ঠকে শিখেছি। আমি ঠকে শিখেছি। আমি আমি ঠকে আবার শিখেছি। পড়ে, আমি ঠকে শিখেছি। আমার তো এক সময় কাজ কাম ছিল না, খাইয়ে দেয়া খালি বই নিয়ে বসে থাকতাম। তবে এখন তো আমি পৃষ্ঠা একবার নাম্বার তার বলতে পারি। তারপর আমার আপনার ওনার ওই 6 মাস থেকে শুরু করে 9 মাস পর্যন্ত কন্টিনিউ সালফার চালিয়ে গেছিলাম এক মহিলার গর্ভবতী অবস্থায়। সুন্দর এই কথা তো আমরা সবাই স্বীকার করি যে যদি কোনো মানুষের মধ্যে এখন তবে সিফিলিটিক প্রবণতা ছিল খুব। সিফিলিটিক প্রবণতা মানে একইটা অবস্থা বিরাজ করছে, এই ক্ষেত্রে সালফার দিলে তো সর্বনাশ হয়। দেখা যাচ্ছে তার জি স্বামী সিফিলিটিক টেন্ডেন্সির পাবলিক, হয়তো বউর সাথে মিলামেশা নিয়মিত করছে, গর্ভবতী হয়েছে মা, কিন্তু এখন তার কাছে তার মধ্যে সিফিলিটিক টেন্ডেন্সি বিরাজ করছে। আমি সালফার দিলে সমস্যা হবে। এখন হ্যানিম্যান স্যারের কথা মতো দিলেও সমস্যা হবে, কারণ হ্যানিম্যান স্যারই তো নিষেধ করে গেছে যে সিফিলিটিক টেন্ডেন্সির অবস্থায় এই সালফার দেয়া যাবে কি যাবে না, দিলে কি লাভ হবে, তার ব্যাখ্যা তো আছে। জি ডক্টর দীপেন পাল। হ্যাঁ স্যার, বলছি যে আমি আমি কিছুদিন আগে একটা পেশেন্ট দেখছিলাম, তো উনি হিপারসালফের তার অনেকগুলো সিমটম পাওয়া যায়, তার অ্যাজমা আছে। তো অ্যাজমাটা 0/1-এ অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু তিনি তার লেন্স অপারেশন করেছেন তিনি। তো এখন কি আমি সেখানে লেন্স লেন্স ব্যবহার করার জন্য তাকে কি আবার হিপারসালফ দিতে পারি? এটা একটু জানতে চাইছি, কারণ অনেক সময় পেকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতেই পারে, সেই জন্য একটু জানতে চাইছি। ডক্টর অমর চক্রবর্তী স্যার। হ্যাঁ এখানে ব্যাপার হচ্ছে যে খুব লং ইন্টারভ্যালে দেওয়া যেতে পারে, ঘন ঘন দিলে পরে কিন্তু বিপদ হতে পারে। এবং ওই ওই যেটা আমি যেটা করি, যে পদ্ধতিতে করি, ওই 30 গ্লাস 40 গ্লাস ট্রান্সফার করে জিভে ঠেকিয়ে দিয়ে চুপ করে বসে থাকে, আর কিচ্ছু করবে না। ওইসব করতে গেলে বেশি রিপিটেশন করলে সাপুরেশন চলে আসতে পারে, সাপুরেশনের ভয় হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন বন্ধই রেখেছি ওষুধটা বলেছি খেতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা ঠিক আছে। আশরাফুল স্যার কি বলেন দেখো, আশরাফুল স্যারের মতামতটা নিয়ে নাও, কারণ উনি একজন পণ্ডিত মানুষ। অমরনাথ চক্রবর্তী স্যার, ওই 30 গ্লাস আর ঠিক আছে 40 স্যার, গ্লাস বলুন স্যার। বলছেন, ওই পদ্ধতিটা যদি একটু বলেন। হ্যাঁ ওই 30 গ্লাস গ্লাস পরিবর্তনের ক্লাস এর পরবর্তীতে আবার শুনতে পারবেন আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনে। এখন ওটা নিয়ে আর সামনের দিকে না আগে স্যার কিছু মনে করবেন না স্যার। গ্লাস পদ্ধতিটা পাপিং পদ্ধতিটা আপনি নেক্সট ক্লাসে অবশ্যই জানতে পারবেন। ডাক্তার আশাফুল হক স্যার। এইবার স্যার তাহলে আমি বন্ধ একটু করবো। বাইরে গেছিলাম, বলেন স্যার বলেন, আমি একটু বাইরে গেছিলাম, বলেন। দীপেন পাল স্যার আবার প্রশ্নটা করুন।
হ্যাঁ স্যার, আমি একটা পেশেন্ট পেয়েছিলাম হিপার সালফেট, তিনি অ্যাজমাতে আক্রান্ত এবং তাকে 0/1 দেওয়াতে ভালো হয়েছে, সে অনেক ইমপ্রুভ আছে। কিন্তু তার ইদানিং এই কিছুদিন আগেই তার ছানি অপারেশনে লেন্স বসানো হয়েছে। তাকে কি এখন হিপার সালফার দেওয়া যাবে যদি পরবর্তী 0/2 লাগে? সেটাই জানতে চাইছিলাম স্যার। এখন কোনোই দেওয়া যাবে না। সমস্যা দেওয়া যাবে কোনোই সমস্যা হবে না। আমি বলি আপনাকে, হিপার সালফের ব্যাপারে একজন বড় মনীষী এটা দুষ্টামি করছে, এটা রসিকতা করছে। বলছে হিপার সালফ হচ্ছে সার্জনদের দুশ্মন, এই চোখের সার্জন যারা বলছে এই চক্ষু বিশেষজ্ঞদের দুশ্মন। আর এক জায়গায় বলা হয়েছে হিপার সালফ সার্জনদের দুশ্মন। কেন? বলছে হিপার সালফার অনেক সময় অপারেশনের কাজটা করে দেয়, ওষুধ দিলে ফোড়া ফেটে যায়, সার্জনদের ভাত মারা যায়। আর লক্ষণ সাদৃশ্যে যদি হিপার সালফ দেওয়া যায় তাহলে চোখের দারুণ কাজ করে। তো যে কারণে চক্ষু বিশেষজ্ঞ আর সার্জনদের দুশ্মন হলো হিপার সালফ। এখন আপনার হিপার সালফ দিয়েছিলেন, কাজ করছে, যদি ক্রিয়াকাল শেষ হয়ে থাকে, উনি লেন্স বসেছে এই জন্য হিপার সালফ দিলে আপনার হিপার সালফের লেন্সের কোনো ঝামেলা করবে না, কোনো ক্ষতি করবে না। কিন্তু ক্রিয়াকাল শেষ হওয়ার আগে আপনি ওষুধ না দিলেই সবচেয়ে ভালো করবেন। যদিও 50 তারপরও ক্রিয়াকাল পর্যন্ত অপেক্ষা করেন, যতদিন রোগী ভালো আছে অতদিন আপনার অপেক্ষা করেন। আর লেন্স বসানোর পরে সাধারণত খুব বেশি না, এই 14-15 দিন বা 21 দিন হয়ে গেলে আর থাকে না, রিস্ক থাকে না। যদি বিশেষ ডায়াবেটিসের বা অন্য ধরনের বিশেষ প্রবলেমের পেশেন্ট না হয় তাহলে এমনি অসুবিধা নেই। কারো কারো একটু অসুবিধা হয়, সাধারণত লেন্স বসার পরে কয়েকদিন পরে ঠিক হয়ে যায়। কিছু কিছু পেশেন্টের একটু লম্বা সময়, 1 মাস, 1.5 মাস, 2 মাস দেখা যাচ্ছে যে ও একটু এই সমস্যা করে। অধিকাংশেরই বসানোর পর স্যার কয়েকদিন পরে স্যার আমার চোখ কি তো এখনো ঠিক হয়নি স্যার, আমি সেই ডিসেম্বর এটা 7 ডিসেম্বর করেছি। স্যার আমি একটু কথা বলি স্যার এখানে। হ্যাঁ বলেন। তো তার আগে আমি একটা কথা, ছোট্ট কথা বলিনি তো, যে খানিক আগে বলছিলাম আমাদের এক নারী বন্ধুর এই প্রশ্নের উত্তরে, যে রোগের যখন খুব ইমার্জেন্সি অবস্থা থাকে আপনি একটু ফ্রিকোয়েন্ট দিতে পারবেন ডোজ ঘন ঘন, কিন্তু খেয়াল রাখতে হবে এক ডাক খাওয়ার পরে আপনার রুগী বলছে আমি কিন্তু সুস্থ, আপনি ওষুধটা কিন্তু অফ করেন। রুগীকে ওষুধ দিয়ে ছেড়ে দিয়ে বললেন না, আধা ঘন্টা পর পর খাইতেই থাকো, রুগী কিন্তু সারাদিন ব্যাপী খাবে, ও সর্বনাশ হবে। বলে দিতে হবে আমি তোমাকে বলে দিলাম তীব্র কষ্ট পাচ্ছে রুগী আধা ঘন্টা পর পর, 20 মিনিট কিংবা 1 ঘন্টা পর পর, কিন্তু যখনই দেখবে রুগীটা ভালোর দিকে তুমি ওষুধটা কিন্তু আমাকে ফোন দিও, অফ করে দিও অথবা গ্যাপে দিও, ফোন দিও। মানে এক কথায় এই ডোজটি আর ওরকম ফ্রিকুয়েন্ট হবে না। এখন রোগ তরুণ কিন্তু ইমার্জেন্সি নয়, সারাদিনে 1-2 বার পায়খানা হয়েছে অথবা অল্প অল্প জ্বর কিংবা হালকা হালকা কান ব্যথা, পেট ব্যথা, আপনি সারাদিনে মাত্র কয়েকটা ডোজ দিলেই হয় বা দাগ দিলেই হয়, কমে গেছে ওষুধ অফ করে দেন, বন্ধ করে দেন। সব ক্ষেত্রেই ফ্রিকুয়েন্ট না, খেয়াল করতে হবে কতটা ইমার্জেন্সি অথবা কতটা ইমার্জেন্সি নয়, তার উপর ডিপেন্ড করবে কতটা ঘন দিবেন বা পাতলা দিবেন। এটি আপনার অভিজ্ঞতা অথবা আপনার সিনিয়রের কাছে 2-1 দিন বসলে বোঝা যায়। আমি তো আমার ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েকে প্রথম দিন শেখাই। সাগর এবার বন্ধ করে দাও, অনেক রাত জি হয়েছে। স্যার, আশরাফুল স্যারের কথা